সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের যথারীতি আজকের অনুষ্ঠানে আছেন আমাদের সোহেল ভাই এবং মৌসুমী ভাই, দুজনে পরিচিত মুখ। আসলে আজকে আমরা ক্রিকেট এবং ফুটবল দুইটা বিষয় নিয়ে খুবই আলোচনা করব, এবং বর্তমান বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডিং ইস্যু যদি বলতে পারি তাহলে সেটা কিন্তু ক্রিকেট অবভিয়াসলি, এবং তার সঙ্গে রিলেটেড ফুটবল কিভাবে রিলেট করতেছে এবং কিভাবে ফুটবলের সঙ্গে ক্রিকেটটাকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে মিলিয়ে দিয়েছে, সেটা কিন্তু আমরা আসলে আমাদের আলোচনায় তুলে আনতে চাই। শুরুতেই আসলে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আরব আমিরাতে গিয়েছিল, সেখানে গিয়ে কিন্তু বাংলাদেশ সিরিজ হেরে এসেছে, যেখানে আসলে আমাদের এটাকে লজ্জাজনক একটা সিরিজ বলা হচ্ছে। এবং প্রস্তর যুগে বলা যায়, যখন আমাদের 2000 সাল পূর্ববর্তী সময়ে বা টেস্ট ক্রিকেট পূর্ববর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট যেমন খেলতো, সেই ধরনের ক্রিকেট আসলে এখন দেখা গেছে। এবং অবশ্যই আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে হেরেছি। মাত্র 3 ম্যাচের ভিতরে একটা ম্যাচ বোধহয় জিততে পেরেছিলাম, বোধহয় কি, হ্যাঁ। আর পরের দুইটা ম্যাচে খুবই লজ্জাজনক ভাবে একটা 200 উপর স্কোর করে হেরেছি। পরেরটা তো একটা ম্যাচের স্কোর ছিল একটা সময় 88 রানে 8 উইকেট, সেখান থেকে জাকের আলী অনেকের একটা বড় ইনিংসের ফলে হয়তো রানটা 160 পর্যন্ত গিয়েছিল। তো যাই হোক, সবাই বলা বলি করছে বা সবার ইয়াটা বক্তব্য এমন যে ক্রিকেটের সেই সোনালী ঐতিহ্য বা গৌরবটা কি তাহলে হারিয়ে যাবে। আর এদিকে আরেকটা বিষয়, আপনারা সবাই জানেন এশিয়ান কাপ বাছাই বাংলাদেশে হবে, বাংলাদেশ এবং সিঙ্গাপুরের আগামী 10 জন। তো ক্রিকেট থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে ফুটবলের দিকেই আসলে উন্মাদনা দেখা গেছে, বিশেষ করে ফুটবল নিয়ে আকাশচুম্বী মানুষের আগ্রহ। তো আমার প্রথম প্রশ্নটা সোহেল ভাইয়ের কাছে, যে আপনি এই বিষয়গুলো কিভাবে দেখছেন, ক্রিকেটের এই ব্যর্থতা কেন, পেছনের কারণটা কি, আর আদৌ কি আসলে ক্রিকেটটা বাংলাদেশের ওই পূর্বের আগের দিনে ফিরে যাবে? আপনার কি মনে হয় সোহেল ভাই? হ্যাঁ, ধন্যবাদ মিলন ভাই। আমার আপনাকে ধন্যবাদ। দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি। ক্রিকেটে আমাদের সাম্প্রতিক ব্যর্থতা বলবো না, ক্রিকেটে আমরা বেশ কিছুদিন যাবত আমরা ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা 2019-এর ওয়ার্ল্ড কাপ যেটা ইংল্যান্ডে হয়েছিল, ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, ওখানে পার্সোনাল পারফরমেন্সটা ভালো ছিল অনলি সাকিব আল হাসানের। এছাড়া আমরা ওখানে 8 দলের মধ্যে 10 দলের মধ্যে হ্যাঁ অষ্টমে আসছি। তো এরপরে আমরা 2020-এ তো হয় নাই, সেটা 21-এ হয়েছিল আমাদের T20 ওয়ার্ল্ড কাপ, এবং এরপরে 2022-এ হয়েছিল একটা T20 ওয়ার্ল্ড কাপ। দুটাতে আমাদের খুব বাজে অবস্থা ছিল। আমরা যাচ্ছে তাই পারফরমেন্স করছি, আমাদের ক্রিকেটারদের পারফরমেন্স খুবই তলানির দিকে ছিল। এরপরে আমরা 2023-এ ওয়ানডে বিশ্বকাপ, তারপরে তার আগে এশিয়া কাপ, এরপরে হচ্ছে আপনার এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এখন তারপরে 2023 তেইশে 24-এর দিকে T20 ওয়ার্ল্ড কাপ হলো যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজে। ইন্ডিজ। ওখানে হ্যাঁ, ওই বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সাথে আননন ক্রিকেট যাদের কাছে টোটালি আননন। আইসিসি যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে পপুলার করার জন্য ওখানে আহ, মানে ওয়ান টাইম স্টেডিয়াম তৈরি করে দিয়েছে। বিশেষ করে ওখানে ক্রিকেটটা আয়োজন করছে যাতে যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ক্রিকেট নিয়ে একটা আগ্রহ তৈরি করে। তেমন একটি দেশের কাছেও আমরা 2-1 ব্যবধানে সিরিজ জিতছি। তো লজ্জার সূচনা কিন্তু আরো আগে, শুধু নতুন না। তো এরপরে আমরা দেশের মাটিতে জিম্বাবুয়ের কাছে হারি, আরব আমিরাতের মাঠে, এই শারজাতে আমরা গত বছর আফগানিস্তানের কাছে হোয়াইট ওয়াশ হয়ে আসছিলাম। হ্যাঁ, এটাও সবাই জানে। এবার আরব আমিরাতের বিরুদ্ধে যে আমাদের এত বাজে অবস্থা এখানে, প্রথম ম্যাচটা আমরা 191 রান করে ওখানে 27 রানে জিতেছি। ওখানে ওই ম্যাচটাও মানে হারার মধ্যে ছিল। ওখানে আসলে ওই যে মোস্তাফিজের শেষে কিছু স্লগ ওভারে, মানে স্লগ ওভার কিংবা ডেথ ওভার যেটা বলি, ওখানে সে খুবই ইকোনমিক্যাল বোলার ছিল, তখন খুব রান কম দিছে। ওখান থেকে বেসিক্যালি বাংলাদেশ শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াইছিল, না হলে ওই ম্যাচটাও যে তার খুব একটা চান্স ছিল না। সেকেন্ড ম্যাচে 206 রান করার পরেও কেন আমরা হারলাম, এখানে আমাদের যারা বিশ্লেষক ছিলেন, বিশেষ করে আমাদের আমার আমি যেখানে জব করি সেখানে আপনার
ক্রিকেট বিশ্লেষণ দিয়েছে, বিশেষ করে খালেদ মাহমুদ সুজন এবং হাবিবুল বাশার সুমনের। হ্যাঁ, তো ওখানে সাবেক দুই অধিনায়ক এবং তারা ক্রিকেটের সাথে বহুদিন যাবত জড়িত। বিভিন্ন মানে ক্রিকেট প্রশাসন বিসিবি থেকে জড়িত অনেক কিছুর সাথে। তাদের যে বিশ্লেষণ আসলো সেখানে হচ্ছে সেকেন্ড ম্যাচে 4টা পরিবর্তন করা হয়েছে, বাংলাদেশ টিমে 4টা পরিবর্তন। ওই 4টা পরিবর্তনই বেসিক্যালি বাংলাদেশ টিমের ছন্দটা হারাই ফেলছে। মোস্তাফিজের পরিবর্তনটা অবশ্যম্ভাবী ছিল, কারণ সে যেহেতু আইপিএল খেলতে চলে গেছে। তার পরিবর্তে বাঁহাতি আর একটা স্পেসার শরীফুলকে নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে হাসান মাহমুদকে কেন হুট করে বসিয়ে রাখা হলো? সেখানে স্পিনারকে চেঞ্জ করে রিশাদকে নেওয়া হয়েছে। তারপরে হালকা ইনজুরি, এটা আসলে ইগনোর করা যেত, খেলানো যেত, তবুও পারভেজ হোসেনের মধ্যে বসিয়ে রেখে আগের ম্যাচে যে সেঞ্চুরিয়ান সেঞ্চুরি করে সেঞ্চুরি। বাংলাদেশকে জিতাইলো, সেঞ্চুরিয়ান। হুম। তো বিসিবি একটা ব্যাখ্যা দিছে যে তার একটা ছোট্ট একটা ইনজুরি ছিল এবং তাকে টিমে রাখা হয়েছিল, পরে শেষ মুহূর্তে ঝুঁকি এড়াইতে তাকে আর খেলানো হয়নি। বেসিক্যালি এখানে আমার যেটা মনে হলো যে নাজমুল হোসেন শান্ত সে টি-20-তে মানে সদ্য সাবেক ক্যাপ্টেন, তারপর ওয়ানডে টেস্টের ক্যাপ্টেন, তো তার মতো একটা প্লেয়ারকে বসিয়ে রাখা কেমন দেখায়? জাস্ট এই চিন্তা থেকেই একজন সেঞ্চুরিয়ান ব্যাটারকে বসিয়ে রেখে শান্তকে খেলানো হয়েছে। টিমটাকে নষ্ট করে দেওয়ার জন্য এ ধরনের মানসিকতা গুলো অনেক বেশি দায়ী, বুঝছেন? আমাদের যে টিম সিলেকশন কিংবা স্কোয়াড, ফুল স্কোয়াডটা যখন গঠন করা হয়েছে ওখানেও কিছু গলত ছিল। যেখানে টিম সিলেকশন, একাদশ সিলেকশনেও সেখানে মানে বেস্ট 11 সিলেকশন যখন করছে তখন হবে এই গলত গুলা। প্রথমেই আমরা শেখ মাহাদিকে হুট করে মানে ভাইস ক্যাপ্টেন বানাই দিছি। কেন তাকে হুট করে ভাইস ক্যাপ্টেন বানানো হলো? ভাইস ক্যাপ্টেন বানানোর নাকি আর কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার ছিল না টিমে? এখানে কিছু কথা উঠে আসছে। এই শেখ মাহাদি ইয়েতে, বিশেষ করে বিপিএল এ সে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে আমাদের এখন যে সহকারী কোচ আছেন সালাউদ্দিন, তার টিম এই 4 না 5 বছর টানা খেলছে। হ্যাঁ, তো সালাউদ্দিনের হাতে গড়া প্লেয়ার বলা যায় ইয়েকে, শেখ মাহাদিকে। তো শেখ মাহাদিকে মানে আপনার সামনে নিয়ে আসা, তাকে আহ, ইয়ে করা, ভাইস ক্যাপ্টেন বানানো, তাকে অপরিহার্য করে তোলা টিমের জন্য, সে পারফরমেন্স খারাপ করলো তাকে অপরিহার্য করে তোলা, এই মানসিকতা গুলো টিমের ভিতরে ছোট ছোট অনেকগুলা কারণ হিসেবে দাঁড়াইছে। এরপর 206 রান করার পরে যখন আমরা হেরে গেলাম, তো মরালি ডাউন হয়ে গেছে পুরো টিম। সেখান থেকে সেকেন্ড ম্যাচে গিয়ে আমাদের ব্যাটাররা খুবই মানে তাদের ভিতরে একটা চাপ তৈরি হয়েছে। চাপটা কেমন তৈরি হয়েছে যে আরব আমিরাতের মতো একটা টিমের বিরুদ্ধে আমাদেরকে জিততেই হবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট শুরু থেকে যদি এই আরব আমিরাতকে যদি একটু গোনায় ধরতো, মানে বেসিক্যালি গোনাই ধরে নাই, বলছে আরব আমিরাত এমন একটা টিম, এদের সাথে আর কি এমন হবে, আমরা তো জিতবই। মানে তাদেরকে যদি গোনায় ধরতো তাহলে এটা বোঝা যাইতো যে আরব আমিরাতে যে 2-3টা ব্যাটার যেমন মোহাম্মদ ওয়াসিম, যে লাস্ট ম্যাচে 84-88 করে জিতাইলো। হ্যাঁ, তারপরে তাদের মিডল অর্ডারের আরেকটা ব্যাটসম্যান আছে, যে আসিফ খান নাকি আসিফ আলী, আসিফ খান। তো এই যে তারপরে ওই যে আহ গুলশান সরাফু, যে লাস্ট ম্যাচে আরো ভালো ব্যাটিং করছে। এদের এদের কিন্তু শারজা কিন্তু এদের জন্য মানে হোম ভেন্যু। এদের এদের শারজাতে খেলতে খেলে 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 এরা বড় হয়েছে এই এই মাঠগুলোতে। এদের এখানকার উইকেটের ক্যারেক্টার কেমন, এখানকার বাউন্ডারি কতটুকু, এখানকার মানে কিভাবে শটটা খেললে বাউন্ডারির বাইরে অনায়াসে পার করে দেওয়া যাবে, এইগুলা এদের খুব নখদর্পণে। তো এই এই বিষয়গুলো কি আমাদের টিম ম্যানেজমেন্টের যারা অ্যানালিস্ট আছেন তারা কি এগুলা মাথায় নামে একটু? মানে একটি একটা টিমকে আমি, একটা টিমের যাদের বিপক্ষে খেলবো সে যেই হোক তাকে তো আমি একটা প্রতিপক্ষ হিসেবে গণ্য করতে হবে। এখন সেই গণ্য করা না করাটাই হলো আমাদের জন্য অনেক বড় ধরনের একটা সেটব্যাক হয়ে দাঁড়ায় সবসময়। এর আগেও যখন যুক্তরাষ্ট্রের কাছে যখন হাসছে তখন এই মানসিকতা তৈরি মানে ছিল আমাদের মধ্যে, যুক্তরাষ্ট্র আর কি খেলবে, তাদের সাথে সাথে তো আমরা নিজেই জিতবো, হেসে খেলে জিতবো। এই যে এই মানে ওভার কনফিডেন্স, ওভার কনফিডেন্সটাই হলো বাংলাদেশ টিমের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো মেরুন ভাই যেটা বললেন যে বাংলাদেশ টিমের আসলে এই পরিস্থিতি কতদিন কিভাবে চলবে, তো আমরা তো দেখছি বিশেষ করে আহ পঞ্চপাণ্ডব যাদেরকে বলি আমরা, মাশরাফি, সাকিব,
তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা আসলে এক সময় একটা টিম হিসেবে কাজ করছে, তারা এক সময় খুব ভালো পারফরমেন্স করছে, বাংলাদেশ টিমও ভালো করছে। কিন্তু এদের 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 যাওয়ার পরে বাকিদের মানে কেন জানি এরা খুব ভালো সম্ভাবনা নিয়ে টিমে আসে, আসার পরে দেখা গেল যে দুই এক ম্যাচ হয়তো ভালো খেলে, এরপরে আস্তে আস্তে তাদের পারফরমেন্স ডাউন হতে থাকে। এই মনে হচ্ছে যে না, তাদের অ্যাচিভমেন্টটা ওখানে শেষ, এরপরে আর আগানো কিংবা এরপরে আর ভালো খেলার তাদের ভিতরে যে স্পৃহা তৈরি হওয়ার কথা, সে ধরনের কোনো স্পৃহা তাদের মধ্যে তৈরি হতে দেখি না আমরা। বাংলাদেশের দর্শকদের জন্য এটা খুবই খারাপ লাগার বিষয় যে মানে প্লেয়ারদের মধ্যে যে ধরনের আহ, মানে স্পিরিট দরকার, স্পিরিট দেখা দেওয়া দরকার, সেই স্পিরিটটা আমরা মুখে শুনি যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে। যেমন লাস্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে ক্যাপ্টেন নাজমুল হাসান হামদা বলছে যে আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাবো। দেখা গেল যে সেখানে লাস্ট লাস্ট টিম হয়ে আসতে হচ্ছে, লাস্ট কিংবা তার আগে টিম হয়ে আসতে হচ্ছে। তো এই ধরনের আমরা কি বাস্তবতা বুঝি না? আমাদের টিম, আমাদের প্লেয়ার, আমাদের টিম ম্যানেজমেন্ট, তারা কি কখনো বাস্তবতা অনুধাবন করে না যে আমাদের মানে আমরা কত দূর যেতে পারবো, আমাদের সামর্থ্য কতটুকু আছে? এইটুকু তারা যদি অনুধাবন করতে পারতো তাহলে সেভাবে প্ল্যান করতে পারতো, এবং সে প্ল্যানটা যদি ঠিক মতো এক্সিকিউট করা যেত, কিছু না কিছু সাফল্য অবশ্যই আসবে। কিন্তু আমরা সব সময় থাকি একটা ওভার কনফিডেন্টে, মানে ওই যে মুখপটু টাইপের আহ, অবস্থা আমাদের, আমাদের কাজে নেই কিন্তু মুখ মুখ চলে আমাদের। আমাদের ক্রিকেটারদের টিম ম্যানেজমেন্টের অবস্থা হয়ে দাঁড়াচ্ছে এরকম, এবং এই অবস্থা যতদিন চলবে ততদিন আসলে ক্রিকেটের উন্নতি খুব একটা সম্ভব হবে না, এবং প্লেয়ারদের ভিতরে যে অল্পতে তুষ্টি চলে আসা, স্যাটিসফ্যাকশন চলে আসা যে আমার আর এরপরে আর কিছু করার নেই, আমাদের এই কিছু পাওয়ার নেই, আমার সবকিছু পাওয়া হয়ে গেছে, আমার একটা বাড়ি হলো, একটা গাড়ি হলো, শেষ, আর কিছু লাগবে না আমার। এই যে মন মানসিকতা তৈরি হয় আমাদের প্লেয়ারদের মধ্যে, এরপরে আর কিন্তু একটা লেভেলে গিয়ে তারা কিন্তু থমকে যাচ্ছে, এরপর আর যেতে পারতেছে না। যেখানে দেখা গেল যে যে যশস্বী জয়সওয়ালের কথা বললাম, ইন্ডিয়া, কিছু এর আগের একটা টক শোতে বলছিলাম যে সে লাস্ট 90 মানে আন্ডার 19 ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হলো, ওই টিমে ওই যে ইন্ডিয়ান যে টিমটাকে হারাইছিল, ওই টিমে কিন্তু জয়সওয়াল ছিল। সেই জয়সওয়াল এখন কোন জায়গায় গেছে, আর বাংলাদেশের ব্যাটাররা কোন জায়গায় আছে, তার ওই টিমকে যারা হারাইছে এরা কোথায় আছে? এইটা কম্পেয়ার করলে বোঝা যাবে যে আমরা আসলে কোন জায়গায় আমাদের মানে থমকে যাই, কোথায় গিয়ে আমাদের একটু আটকে যাই, এরপর আর আগাইতে পারি না। এই জিনিসটা যদি আমাদের টিম ম্যানেজমেন্ট, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তারা থিঙ্ক ট্যাঙ্ক আছে ক্রিকেট নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তারা যদি এগুলা চিন্তা ভাবনা না করে এবং এই বিষয়গুলো বের না করে, তাহলে সেই যে আমরা 2006 সালে সর্বশেষ 10 নম্বরে 11 নম্বরে ছিলাম, সেই জায়গায় চলে গেছে অলরেডি। 19 বছরের ব্যবধানে আমরা সেই পুরোনো পথেই চলে আসছি, এবং এটা ডিমোশন হতে থাকবে। আমরা কেনিয়ার হওয়ার মতো একটা সংখ্যার মধ্যে চলে গেছি। আমরা কি আসলে কেনিয়া মানে কেনিয়া হওয়ার দিকে চলে যাচ্ছে কিনা, এটা আমাদের আহ, যারা বিসিবি কর্মকর্তা আছে, ক্রিকেট কর্মকর্তা আছে, তাদের এখন খুবই বড় করে ভাবনার বিষয় হয়ে দাঁড়াইছে। সোহেল নিলাম ভাই ভাই, খুবই ধন্যবাদ। চমৎকার চমৎকার বলেছেন, বিশ্লেষণটা এত চমৎকার হয়েছে। আমার আসলে মশিউর ভাইয়ের কাছে ওই প্রশ্নটা যে সোহেল ভাইয়ের ওই ধারাবাহিকতা ধরে সূত্র ধরে আমি বলবো যে আসলেই কি বাংলাদেশ ওই কেনিয়া অথবা জিম্বাবুয়ের ওই অবস্থায় চলে যাবে? বা আরেকটা সম্পূরক প্রশ্ন আছে যে বাংলাদেশের কিন্তু এখন যে অবস্থা, র্যাঙ্কিং এর মাঠের ভিতর না থাকলে সামনের বিশ্বকাপে হয়তো কোয়ালিফাই করতে পারবে না। এই জায়গায় আপনি আসলে কি দেখেন বাংলাদেশের অবস্থা? উন্নতি কতটুকু দরকার, বা আদৌ এখানে কি আপনি সম্ভাবনা দেখেন যে সামনের বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ খেলতে পারবে? মানে আমি আশাবাদী না, আহ, কিন্তু হতে পারে যদি তারা পরিবর্তন হয়। বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে আছে যে ট্যালেন্ট আছে, আহ, মানে অবশ্যই মানে বিশ্বকাপে কোয়ালিফাই করার মতো ট্যালেন্ট আছে, কিন্তু সোহেল ভাই যে বিষয়টি তুলে ধরলেন, আমি বলবো যে এই জিনিসটা বেশিরভাগ সময় মানুষ হয়তো বা আলোচনা করে না। যে অল্পতে তুষ্টি, তারপরে সিরিয়াসলি না নেয়া, এবং আমরা কিন্তু সব দোষ প্লেয়ারদের দিকে দেই। আমি বলবো না যে সব, 90%, বাট ওইটাকে আমি মোটা দাগে সব দোষ বলছি। কারণ তারা তো পাবলিক ফিগার, এবং তাদের নিয়েই লেখালেখিটা শুরু হয়। বাট তাদেরকে চালাচ্ছেন যারা, তাদের মানে সুবিধা অসুবিধা, তাদের কম্পেনসেশন,
এগুলো যারা হ্যান্ডেল করতেছেন তাদেরকে বিশ্রাম দেয়া, নতুন কাউকে তাদের জায়গায় ট্রেন আপ করা, রেডি রাখা, রাইট? এই জিনিসগুলো কিন্তু পাইপলাইন ডেভেলপ হচ্ছে না। তো এগুলোরই একটা প্রতিফলন। আমি আবারও বললাম, বাংলাদেশে তো মানব সম্পদের অভাব নাই। আন্ডার 19-এ বাংলাদেশ ভালো করে দেখিয়েছে যে ইভেন মানে ন্যাশনাল টিমের থেকে কিন্তু খুব দূরের বিষয় না আন্ডার 19, রাইট? সো আমাদের কিন্তু ভালো ট্যালেন্ট পুল আছে, বাট অবশ্যই তাদেরকে সিনিয়র টিমে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য যে কন্ডিশনিং করানোটা দরকার, সেই দায়িত্বটা কিন্তু কর্মকর্তাদেরই। কোচ থেকে শুরু করে, নির্বাচক থেকে শুরু করে, তারপরে বিসিবির উচ্চপদস্থ যারা আছেন, সবারই দায়িত্ব যে এই বিষয়গুলোকে মানে গুরুত্ব সহকারে নিয়ে একটা পাইপলাইন এনশিওর, এটা একটা কমপ্লেক্স সিস্টেম, তাই না? তো আমি বলবো যে বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারবেন যদি এগুলো তাড়াতাড়ি উন্নতি করেন ওনারা। আর যদি না করেন, যদি যেভাবে চলতেছে এভাবে চলতে থাকে, যে গ্রাফটা তো নিম্নমুখী, এইভাবে চললে যদি কোনো অ্যাকশন না নেওয়া হয়, তাহলে অবশ্যই ওয়ার্ল্ড কাপ মিস করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আরব আমিরাতের কাছে পরাজিত হওয়া অচিন্তনীয়, যুক্তরাষ্ট্রের কাছে তার মানে নাস্তানুবাদ হওয়া, তারপরে সামনে আরো কি দেখতে হবে, মানে সেটা চিন্তা করলেই অ্যাকচুয়ালি ভয় লাগে। তো আশা করি যে কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে, বা এটার জন্য অনুরোধ থাকবে। যাক, ধন্যবাদ, আপনি চমৎকার বিশ্লেষণধর্মী একটা মন্তব্য করেছেন। আমার জানার একটা বিষয় ছিল যে আসলে আপনার কথা ধরেই যদি আমি সোহেল ভাইয়ের কাছে বলতে চাই যে বিসিবি কর্তারা কি আসলেই সেদিকে মনোযোগ দেবেন কিনা। সোহেল ভাই, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনেন যে সাম্প্রতিক সময়ে আমরা এইটা শুনতে পাচ্ছি যে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি কিন্তু এখন যতটা না ক্রিকেটের দিকে ফোকাস, তার চাইতে বেশি কিন্তু তিনি তার ব্যাংক এবং অ্যাকাউন্টে যে টাকা বা যে এফডিআর গুলো আছে সেখানে ব্যাংক ট্রান্সফার করাতে বেশি মনোযোগী। এবং এটাও শোনা যাচ্ছে সামনে যে নির্বাচনটা হবে ওই নির্বাচনে হয়তো তিনি নির্বাচনের জন্য কাউন্সিলর বা ঢাকার বাইরের কাউন্সিলর বা ক্লাবগুলোর দিকেই বেশি নজর দিচ্ছেন, অর্থাৎ মাঠের খেলার চেয়ে চেয়ারের দিকেই তাদের নজরটা বেশি। এবং এর মাঝখানে শোনা গেছে আমিনুল ইসলাম বুলবুল হয়তো বিসিবির সভাপতিও হতে পারেন, এমন একটা আভাস পেয়েছি আমরা। তো সোহেল ভাই, এই বিষয়গুলো আসলে আপনি কিভাবে দেখছেন যে মাঠের খেলা বাদ দিয়ে সংগঠকরা মানে মাঠের বাইরের খেলার দিকেই বেশি মনোযোগ, এটা কতটুকু ভীতিকর বাংলাদেশের ক্রিকেটের জন্য? হ্যাঁ, ধন্যবাদ মিলন ভাই। আমি চমৎকার একটা কোশ্চেন করছেন। কোশ্চেনটা খুবই মানে সময়োপযোগী এই প্রসঙ্গটা। সেটা হচ্ছে ক্রিকেট মাঠে যখন মানে খেলা যখন মাঠে হচ্ছে, আহ, একই টাইমে মাঠের বাইরে টেবিলে খেলাটা কিন্তু জমে উঠছে, রাইট? আমরা সেখানে দেখতেছি সামনে হলো আগামী অক্টোবরে হচ্ছে বিসিবি নির্বাচন, বিসিবি কার্যকরী নির্বাহী পরিষদের নির্বাচন। তো নির্বাচনে কারা প্রার্থী হবে, কে সভাপতি প্রার্থী হবে, কে পরিচালকের নির্বাচন করবে ওই পোস্টে, কারা কাউন্সিলর হবে, কোন কোন ক্লাবের কে কাউন্সিলর হবে, কয়টা কাউন্সিলরশিপ, কে মানে কোথা থেকে, কোন জেলা থেকে কতজন, কোন ক্লাব থেকে কতজন, এই যে মানে বড় ধরনের আপনার হিসাব নিকাশ একটা বিসিবি না শুধু, এটা বাংলাদেশের স্পোর্টস ফেডারেশন গুলোতে এই প্র্যাকটিসটা কম বেশি সব জায়গাতে আছে। তো বিসিবি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় আহ, মানে ক্রীড়া সংস্থা একটা, তো এখানে এখানে অর্থ যোগটা বেশি। যেহেতু বলা হয় যে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানে ফিক্সড ডিপোজিট আছে 900 কোটি টাকার উপরে, মানে ওয়ান অফ দ্য রিচেস্ট ক্রিকেট বোর্ড বলা হয় ওয়ার্ল্ডে। তো এখন এই এত বড় একটা বোর্ডের এত বড় মানে আর্থিক সংযোগ যেখানে আছে, সেখানকার পরিচালনা পর্ষদে কেউ আসতে চায়, এটা খুবই স্বাভাবিক। এবং যারা হলো পলিটিক্যাল পার্সন আছে, যারা হলো ব্যবসায়িক পার্সন, পলিটিক্স প্লাস ব্যবসা, এই দুই সংযোগ যাদের মধ্যে আছে, তারা কিন্তু এই জায়গাতে নিজেদেরকে ইনভলভ করতে চায়। এর আগেও অনেকবার দেখছি, মানে সব সময় আমরা দেখি। তো এই সেটা ব্যতিক্রম না কিন্তু আবারও। এবং একটা ক্লাইম্যাক্স সেখানে যুক্ত হয়েছে, এটা হচ্ছে যে তামিম ইকবাল। তামিম ইকবাল এখন, হ্যাঁ, বিসিবি মানে প্রেসিডেন্ট ইলেকশন করতে চায়। তো বেসিক্যালি সে এই পথে হাঁটার জন্য সে কিন্তু আর ক্রিকেট ক্যারিয়ারটা কন্টিনিউ করা নাই।
তাকে কিন্তু ওই যে যখন ছিল তখনও কিন্তু পাপনরা কিন্তু অনেক রিকোয়েস্ট করছে। হ্যাঁ, এরপরে ফারুক আহমেদ আসার পরেও রিকোয়েস্ট করছে তাকে যে খেলা চালিয়ে যাওয়ার জন্য। সে ঘরোয়া ক্রিকেটে যখন খেলতে যায় তখন তো ভালো ব্যাটিং করে, ভালো এখনো পারফরমেন্স ভালো, একদম বিপিএল খুব ভালো ব্যাটিং করছে। কিন্তু সে আর ন্যাশনাল টিম কন্টিনিউ করবে না, এটা একমাত্র কারণ সে এখন ধীরে ধীরে নিজেকে অর্গানাইজার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। তো বেশ ভালো, একজন ক্রিকেটার যদি সে ক্রিকেট পরিচালনায় আসতে চায় তো এটা ওইরকম জানানো উচিত। কিন্তু শঙ্কার বিষয় হলো যে সে খুব ভেরি আর্লি সে প্রেসিডেন্ট হতে চাচ্ছে। এটা নিয়ে খুব মেরুকরণ তৈরি হয়েছে। আমি খুব কাছ থেকে অনেকের কথা শুনছি, কয়েকজনের সাথে কথাও হয়েছে এই বিষয়গুলো নিয়ে। আপনার বিসিবিতে অনেক বড় বড় খেলোয়াড় আছে, মাঠে খেলোয়াড় না, যারা হলো ক্ষমতার খেলোয়াড়। হ্যাঁ, এসব খেলোয়াড়ের মাঝে আমি একবার শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে যায়, কোথায় গিয়ে উনি, মানে গেইনার হয়, এটা নিয়ে শঙ্কা এখনই খুব দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে মিলন ভাই বললেন যে মাঠের চাইতে মাঠের বাইরে খেলাটা খুব বেশি কিনা, ডেফিনেটলি সেটা খুব বেশি। কারণ হচ্ছে সামনে যেহেতু নির্বাচন, মাঠে খেলার দিকে মনোযোগটা খুব কম। যারা হলো ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে, যেমন ক্রিকেট অপারেশনস কমিটি, গেম ডেভেলপমেন্ট কমিটি, যেসব স্ট্যান্ডিং কমিটি গুলো আছে, এসব স্ট্যান্ডিং কমিটি গুলা কাজই হলো যে ক্রিকেটকে কতটাকে প্রমোট করা যায়, ক্রিকেট কতটুকু এগিয়ে নেওয়া যায়, এসব চিন্তা ভাবনা করা। তো যখন ওনারা হলো টেবিল গেমে যখন তারা ইনভলভ হয়ে যাচ্ছে, তখন মাঠের খেলায় তাদের চিন্তা চেতনাটা খুবই কম। এই কম থাকার কারণে এই সব সময় এই প্রবণতাটা আমরা ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের মধ্যে দেখি। এই দেখার মানে ওই কারণে বেসিক্যালি হলো আমাদের মাঠের পারফরমেন্সে ক্রিকেটারদের মধ্যে এইটার প্রভাবটা বেশি পড়ে। কারণ এখানে আপনার অ্যাকাউন্টেবিলিটি কমে যায় ক্রিকেটারদের মধ্যে, জবাবদিহিতা, ক্রিকেটারদের মধ্যে রেসপন্সিবিলিটি তৈরি হওয়ার মতো যে পরিস্থিতি, এসব কমে যায়। কারণ তারা দেখে যে মাঠের খেলা সাইডে টেবিলে খেলাতে তো কর্মকর্তারা খুব বেশি ব্যস্ত, আমাদেরকে কে আর কি জিজ্ঞাসা করবে, এই ধরনের চিন্তা ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তো আরো কিছু ব্যাপার আছে, মানে মাঠের টেবিল গেম তো অবশ্যই বড় একটা পার্ট, কিন্তু ক্রিকেটারদের ডেভেলপমেন্টের জন্য আহ, আরো কি কি পদক্ষেপ নিতে হয়। সাকিব মাশরাফিরা ওই সময় একটা ব্যাচ কিভাবে গড়ে উঠে আসছে, ওই রকম আর একটা ব্যাচ কেন গড়ে উঠতেছে না, সামনে গড়ে উঠবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা বিসিবির মধ্যে আছে কিনা, এটা খুব আসলে শঙ্কার বিষয়, চিন্তার বিষয় যে আমরা যারা ক্রিকেট সাপোর্টার কিংবা ক্রিকেটকে পছন্দ করি, বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা আছে তাদের মধ্যে এটা খুব বড় ধরনের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আসলে ক্রিকেটটা কোথায় যাচ্ছে। কর্মকর্তারা ঠিক মতো এটাকে রান করতে পারতেছে কিনা, নাকি তারা শুধু চেয়ারের লোভেই শুধু এখানে আসে, এটা বড় ধরনের একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। না, থ্যাংক ইউ আমার একটা সুমন কোশ্চেন ভাই। আছে এখানে। জি ভাই বলেন। সরি, মিলন ভাই, তো জি আমি বলতে চাচ্ছি কয়েকদিন আগে নিউজ এসেছিল, আমরা অতটা হাইলাইট করি নাই আমাদের প্ল্যাটফর্মে নিউজটা, বেনিফিট অফ ডাউট দিয়েছি। সত্যি কথা যেটা হচ্ছে যে আহ, ফারুক সাহেবের আর কি যেই টাকা ট্রান্সফার সাডেনলি, রাইট? তো জি। ওই বিষয়টাকে একটু হাইলাইট করবেন, যেহেতু কথাটা এসেছে অল্প সময়ের ভিতরে, সংক্ষেপে যে আসলে কি ঘটেছিল ওইখানে। এতদিনে তো আচ্ছা, অবশ্যই এটা মানে বলি। সত্যের মানে ই পাওয়া গিয়েছে, রাইট? আসলে কি ঘটেছিল অ্যাকচুয়ালি? আচ্ছা, এখানে হচ্ছে প্রায় কত 200 না 250 কোটি টাকা, না বিলম্ব ভাই এক্সাক্ট সংখ্যাটা হ্যাঁ, আমার মাথায় দুইশো পড়ে না। চল্লিশ কোটি টাকা 200, হ্যাঁ। এই টাকাটা হলো সরানো হয়েছে বেশ কয়েকটা ব্যাংক থেকে। এখানে বিসিবি থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে আমি সেটা একটু বলি। বিসিবি থেকে কিন্তু এটা নিয়ে যখন আলোচনা হচ্ছে, কথাবার্তা হচ্ছিল, হ্যাঁ, এটা কিন্তু বিসিবি মানে বর্তমান ফারুক আহমেদ কমিটি, এটা তাদের হচ্ছে স্ট্যান্ডিং কমিটিতে তাদের বোর্ড সভায় আলোচনা হচ্ছে কিনা তারাই ভালো বলতে পারবে। যখন এটা টাকাগুলো নাড়াচাড়া হয়েছে তখন ডেফিনেটলি এটা নিউজটা হওয়ার ফলে তারা এটার একটা ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যাটা এমন এই কারণে দিল যে বাংলাদেশ ব্যাংকের কিছু ক্যাটাগরি আছে, বাংলাদেশের যে ব্যাংকগুলো আছে প্রচলিত, এই প্রচলিত ব্যাংকগুলোকে নিয়ে বাংলাদেশ ব্যাংকের এই যে ক্যাটাগরি গ্রিন, ইয়েলো এবং রেড, গ্রিন জোন, ইয়েলো জোনে ব্যাংকগুলোর সাথে বাংলা মানুষকে লেনদেন করার জন্য, ইনভলভ থাকার জন্য তারা এনকারেজ করে। আর রেড জোনে কিংবা ওই অঞ্চলে যে ব্যাংকগুলো আছে সেগুলোর ডিসকারেজ করে। তো এখন বিসিবি তাদের ব্যাখ্যা হলো যে তাদের যে এই টাকাগুলা অনেকগুলা ব্যাংকে রাখা আছে,
যে ব্যাংকগুলো বেসিক্যালি হলো বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশিত যে জোন আছে, সেই রেড জোনের মধ্যে পড়ে যাচ্ছে। তো সেখানে রেড জোনে যাওয়ার অর্থ হলো যে এই ব্যাংকগুলো একসময় হয়তো দেখা হলো দেউলিয়া হয়ে যাবে, তাদের এখানে টাকাগুলো ঠিক মতো পাওয়া যাবে না পরবর্তীতে। তো এই কারণে মানে একটা উদ্ধার মিশন বলা যায়, যে টাকাগুলো একটা উদ্ধার মিশন, উদ্ধার করে গ্রিন অথবা ইয়েলো জোনের ব্যাংক গুলাতে ট্রান্সফার করে নিয়ে আসা। তো এইটা হলো তাদের উপরের মানে তাদের বক্তব্য, যে আমরা টাকাগুলাকে উদ্ধার করার জন্যই বেসিক্যালি আমরা এই কাজটা করছি। এখন তারা ভিতরে ভিতরে তারাই ভালো জানে আসলে টাকা চেঞ্জ করে, কারণ হলো এখানে এক মাসেও যদি আপনি অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করেন, ওখানে যদি 50 কোটি টাকাও থাকে, 50 কোটি টাকা যদি এখানে আপনার একটা ইন্টারেস্ট আছে, তো ইন্টারেস্টটা যদি এদিক সেদিক করা হয়, তাহলে হিউজ অ্যামাউন্ট কারো পকেটে ঢুকে যাচ্ছে। সোহেল না ভাই, এখানে আমার আমি এই একটু ধরনের ইন্টারাপ্ট করি। হ্যাঁ, বলেন না, ভাই। মিলন ভাই আপনি বলেন, তারপর আমি বলবো। আমি বলছি যে আপনার কথা বা আপনার যুক্তি আমি সত্যি ধরে নিলাম, যে একটা ব্যাংক রেড জোনে আছে, তাকে আসলে পরে পরবর্তীতে যদি ওই ব্যাংকে কোনো টাকা পয়সা না থাকে বা দেউলিয়া ঘোষণা করা হয়, তাহলে হয়তো পুরো টাকাটাই বিসিবির জলে যেতে পারে। ওয়েল, খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে, ব্যাখ্যাটাও হয়তো যৌক্তিক। কিন্তু তার সঙ্গে আপনি চিন্তা করেন যে নিউজগুলো বা যে খবরগুলো আমরা পড়েছি বা জেনেছি, দেখেন এটার সঙ্গে এমন কিছু বিষয় সম্পৃক্ত ছিল যে বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ তার আগে এমন কিছু ব্যক্তি, বিতর্কিত ব্যক্তির সঙ্গে তিনি সংশ্লিষ্ট ছিলেন, ইনভলভ ছিলেন, যারা ছিলেন হচ্ছে আগের ফ্যাসিস্ট সরকারের সঙ্গে সরাসরি জড়িত, জুলাই অভ্যুত্থানের বিরোধিতা। এবং তাদেরকে তিনি চিটাগাং এ রেডিসন হোটেলে তার ভিআইপি গেস্ট করে নিয়ে গেছেন। এবং এই প্রশ্নটার আমি এই কারণেই অবতারণা করছি যে পরবর্তীতে দেখা গেছে নারায়ণগঞ্জে বিসিবি প্রেসিডেন্ট যে জমি কিনেছেন, ওই জমির যে লেনদেন বা জমির বেশিরভাগ মালিকের একটা অংশ কিন্তু ওই ব্যক্তিদের। অর্থাৎ আপনি যদি দুয়ে দুয়ে চার মেলান এবং টাকাটা আপনি যদি ট্রান্সফারের সময়টা ধরেন, আপনি এটাকে কাকতালীয় ধরতে পারবেন না, আবার এটার সঙ্গে ওটা মেলাতেও পারবেন না। এখন এইটার ব্যাখ্যা আসলে সোহেল আপনি কিভাবে দেবেন, যে মানে একই সময়ে এই কাজগুলো হচ্ছে, আবার জমি কেনা হচ্ছে, আবার বিতর্কিত ব্যক্তি যারা জুলাই অভ্যুত্থানের সঙ্গে সরাসরি বিরোধিতা করছেন, তার সঙ্গেও খুবই ইন্টিমেসি দেখা যাচ্ছে বিসিবি প্রেসিডেন্টকে। মানে এই না ভাবমূর্তির আমি তো জায়গাগুলো, এই অবস্থানগুলো আসলে আমি কিভাবে আমি ব্যাখ্যা ওইটাই করেন? বলছি মিলন ভাই, আমি ওইটাই বলছি যে হুম, যখন আপনি একটা ব্যাংক থেকে আরেকটা ব্যাংকে টাকা ট্রান্সফার করতেছেন, হুম, আপনি যদি 1 মাসের এখানে যদি একটা গ্যাপ তৈরি করতে পারেন, হ্যাঁ, যে 50 কোটি টাকা যদি আপনার একটা ব্যাংকে নিয়ে রাখলেন, ওখানকার ওখান থেকে যে ইন্টারেস্টটা আসলো, হুম, ওই ইন্টারেস্ট দিয়ে কিন্তু মানে 200 প্রায় 200-250 কোটি টাকার এখানে লেনদেন। এই যে এটা যদি এফডিআর করে কোথাও 1 মাসে, এখানে এই ইন্টারেস্ট কত আসতেছে, তো হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট। তো এই হ্যাঁ, অ্যামাউন্টটা যদি দেখা গেল, ওই যে আমি একটা ঘটনা বলি, সময়টা আমার মনে নাই, বাংলাদেশের এক ব্যক্তি জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি ছিল। তো জাতিসংঘ থেকে বাংলাদেশের জন্য যে একটা অ্যামাউন্ট দেওয়া হয় কোন একটা খাতে, তো ওই ভদ্রলোক কি করেন, উনি কিন্তু মানে এটা মিলন ভাই আপনার তখন প্রথম আলোতে ছিলেন, প্রথম আলোতে নিউজটা করছিলাম, আমি প্রথম আলোতে পড়ছি যে উনি কিন্তু টাকা সরান না, কিংবা টাকা হুম, উনি মারেন না, মেরে খান না। উনি কি করেন, উনি জাতিসংঘ থেকে যে টাকাটা আসে, উনি ওইটাকে এটা ওনার অ্যাকাউন্টে রাখেন 1 মাস, রাখ- হ্যাঁ, রেখে হ্যাঁ, 1 মাস পরে ওই টাকাটা ট্রান্সফার করে বাংলাদেশের অ্যাকাউন্টে, সরকারের অ্যাকাউন্টে। ওই হ্যাঁ, 1 মাসে যখন ওই যে 1 মাস থাকলো, ওই 1 মাসের যে ইন্টারেস্টটা আসলো, উনি হুম, ওইটা গ্রহণ করেন। হ্যাঁ, এখন এটা এই আমি নিউজ টাইপের পড়েছি। কোন, হ্যাঁ, হ্যাঁ, এখন এই টাইপের কোন সিচুয়েশন বিসিবিতে এখানে ঘটছে কিনা এটা তারাও বলতে পারবে, এটা তো আচ্ছা। আসলে খবরে আসে নাই, বলতে পারবো না। তবে আপনি যেটা বললেন যে নারায়ণগঞ্জের যে জমি কেনা, এখানে কিন্তু খুবই ইন্টারেস্টিং বিষয়। আপনার সরকারি খাস জমি যেগুলা আপনার নিলামে তোলে, বুঝছেন? তো হুম, হুম, এই এখন ওই খাস জমি গুলা কি করে, ধরেন ওইটার দাম হলো 5 লাখ টাকা, কথার কথা, ঠিক আছে? এখন নিলামে তুললে দেখা গেলো যে 20 লাখ টাকা, 25 লাখ টাকা বিক্রি হবে। এখন ওই খাস জমি গুলা ওনারা কি করে, সরকারি খাস জমি হোক কিংবা ব্যক্তি মালিকানা জমি হোক, হয়তো দেখা গেলো যে সরকার অধিগ্রহণ করতেছে, অধিগ্রহণ করা, বিশেষ করে অধিগ্রহণ করা, ধরেন আমার জমিটা, এটার দাম হলো 5 লাখ টাকা, সরকার অধিগ্রহণ করে এখানে আমাকে 20 লাখ টাকা দিবে। এখন এই ফারুক এবং এখানে সাকিব আল হাসান যুক্ত ছিল, ফারুক শুধু একা না, আমাদের সাকিব আল হাসানও কিন্তু এই মানে চক্রের সাথে যুক্ত, এই নিউজটা হয়েছে। তো এরা কি করে, ওই 5 লাখ টাকার জন্য এরা 2 লাখ টাকা কিনে, যখন এরা দেখে যে সরকারের ভিতর থেকে তারা ইনফরমেশন পায়
যে এই জমিটা মানে হবে, অধিগ্রহণ করা হবে সরকারের পক্ষ থেকে। তার মানে হলো মালিককে টাকা দেওয়া হবে, ওই জমি মালিককে। এখন তারা ওই যে কি করে, ফারুক আহমেদরা, সাকিব আল হাসানরা, তাদের যে কোম্পানি আছে, এই কোম্পানি যে বিভিন্ন ব্যক্তির নামে এরা 2-2.5 লাখ টাকা করে যেভাবে হোক, প্রেশার ক্রিয়েট করে হোক, কিংবা যে কোনো ভাবে হোক জমিটা কিনে। কিনে সরকারের কাছ থেকে তখন ওই যে 2 লাখ টাকা, 5 লাখ টাকা জমি 2 লাখ টাকা, 3 লাখ টাকা কিনলো, কিন্তু সেটা তারা সরকারের কাছ থেকে পাইলো 20 লাখ টাকা। এই যে মধ্যখানে একটা এই কারসাজি করা, এই কারসাজি করে তারা এই টাকাটা, হিউজ টাকা তারা কিন্তু এখানে মেক করছে। এবং এই আচ্ছা, কাকতালীয় ভাবে সোহেল ভাই, এটা এখানে আমি পুরো সমস্যাটা। ব্যাপারটা একটু ক্লারিফাই না করলে বুঝতে পারতেছি না যে আপনি বললেন 5 লাখ টাকাটা 2 লাখে কিনলো, তারপরে আবার 20 লাখে বিক্রি করলো সরকারের কাছে, তাই বললেন? রাইট? না, আমি হ্যাঁ, আমি হ্যাঁ, একটু হ্যাঁ। ক্লিয়ার করি এটা। ধরেন না, প্রথম আমি কথা আরেকটু যে, আমি একটু বলি, আমি একটু মিলন ভাই হ্যাঁ, একটু শেষ করি। হুম, জমিটার এক্সাক্ট মূল্য হলো ধরুন 5 লাখ টাকা। বাজার সে মূল্য ধরেন 5 লাখ, হ্যাঁ। হ্যাঁ, হাজার মানলো 5 লাখ টাকা। হুম। এখন তারা হলো মানে পাবলিকলি জানার আগে, পাবলিকলি মানুষ জানার আগে জানবে যে ওইটা সরকার অধিগ্রহণ করবে যে কোনো আচ্ছা। প্রজেক্টের জন্য। ওকে। তো সরকারের নিয়ম হলো যে এটার হলো আপনার ব্যক্তি ক্ষতিপূরণ দেওয়া। মালিকানা দিন যদি হুম, হয়, মানে বসত বাড়ি হয়, হুম, তাহলে এটা 5 to 6 টাইমস, 6 টাইমস, 5 to 6 টাইমস এটার বেশি মালিককে পে করবে। হুম। আর হলে সেটা যদি আপনার হয়, ওই আপনার কমার্শিয়াল কোনো প্লেস হয়, কিংবা কোনো এমনি জমিতে, চাষযোগ্য জমি তখন হয়। সেটা হলে আরেকটু কম, আরেকটু কম, বেশি না, আরেকটু কম, হুম। বসত হুম। বাড়িতে বেশি দেয়। এখন এই জিনিসটা হলো সরকারি সংশ্লিষ্ট দপ্তর থেকে ফারুক আহমেদ আগে থেকে জেনে নিতে, পাবলিকলি জানার আগে। ওনারা জানার ওইটা হলো পাবলিক হওয়ার আগেই ওই সংশ্লিষ্ট জায়গাটাতে গিয়ে যে জায়গার মালিক তাদেরকে বলতো, তাদেরকে যেভাবে খুশি অবস্থায় হলো কম দামে জমিটা কিনে ফেলতো। বাজার বুঝছেন? মূল্যের চেয়েও কমে কিনবেন বাজার ওনারা? মূল্যের চেয়েও কমে কিনতে পারা। আমি ওকে, ভয় নির্দিষ্ট দেখানো এরকমই ছাড়া তো দেখছি। এটা সম্ভব হওয়ার কথা না। হয়তো হ্যাঁ, নারায়ণগঞ্জে যেহেতু এটা তো ওখানে, মানে ভয় বুঝছেন, দেখানো ছাড়া কেউ মানে বাজার মূল্য কমে, আমার জমি যদি একটা 5 লাখ টাকা, আমি কেন 2 লাখে বিক্রি করবো আমাকে যদি ভয় না দেখানো আপনার হয়, রাইট? যে বিসিবির এই যে পাপন পাপন কমিটির সর্বশেষ যে মিডিয়া কমিটির চেয়ারম্যান ছিল তানভীর আহমেদ টিটু। হ্যাঁ, নাসিম ওসমান, টিটু শামীম মেবি। ওসমানের, শামীম ওসমানের হ্যাঁ, ইয়ে ছিল শ্যালক। হ্যাঁ, কিন্তু আবার হলো আমাদের ফারুক আহমেদেরও কোনো একটা আত্মীয় সাহেবের কিছু একটা হয় উনি, বুঝছেন, কিংবা ওনার ব্যবসায়িক পার্টনার। তো এই তো ওই ওই চক্রটাও কিংবা ওইভাবে হলো পলিটিক্যালাইজ, মানে প্রেশার ক্রিয়েট করে তারা হলো কম দামে জমিটা কিনতো। এখন 5 লাখ টাকা যখন অরিজিনালি সরকার 20 লাখ টাকা দেবে, তো ওনারা হলো এটাকে কম দামে কিনলো, কিনে ওই যে সরকার থেকে ঠিকই সেই তারা ফুল টাকাটা নিয়ে নিবে। মূল টাকা এবার মানে নিশ্চয়ই আপনি ধরেন ওই 5-6 গুণ দামে, রাইট? হ্যাঁ, 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 5 টাকা তার পাঁচ মানে সেকেন্ড এরকম অধিক। যে বাজার মূল্য 5 লাখ, আমি মানে ওনারা ভয়টা দেখিয়ে মালিকের কাছ থেকে 2 লাখ বা 3 লাখে কিনলেন, তারপরে হ্যাঁ, বিসিবির ওটা কাছে বিক্রি ওইটা মানে আপনি বিশ পাঁচ লাখে সরকারের লাখে বিক্রি কাছে করলেন। কিনলেন, ধরেন আপনি বাজার মূল্য তো কিনলেন, তবুও তো হ্যাঁ। আপনি সরকারের কাছে কত 5 গুণ বেশি আপনি দাম পায় তখন। ভয় 5 গুণ বেশি দেখানোটা দাম পেয়ে বাদও কিনলেন। যদি দেই, ভয় দেখানো হুম, বাদও যদি হ্যাঁ, দেই, যে বা ওই বাড়ির হ্যাঁ, মালিক আগে থেকেই সে ডিজার্ভ করে ওই 5-6 গুণ যদি সরকার দেয়, কারণ তার বাড়ি, তার বসত বাড়ি থেকে উনি উচ্ছেদ হচ্ছেন, সরকার যেটা দিচ্ছে রিজনেবল 5-6 গুণ দিচ্ছেন, সেটা তার পাওয়া উচিত। কিন্তু হ্যাঁ, তাকে ভুল বুঝিয়ে প্রতারণা করে অথবা সামহাও যদি হুম, বাজার মূল্যেও কিনে নিয়ে নেয়, এটাকে বলে ইনসাইডার ট্রেডিং। সত্যি কথা, এটা হ্যাঁ, ইল্লিগাল। হ্যাঁ, বেসিক্যালি ইল্লিগাল, এটা হ্যাঁ। কিন্তু ইল্লিগাল, যে ধরেন আমি হুম, একটা কোম্পানিতে চাকরি করি, হুম, কোম্পানির শেয়ার মার্কেটে হয়, কোম্পানির গোপন তথ্য আমি ধরেন পাবলিক মার্কেট ইউজ করে যদি বেনিফিট নেই, এটার সাথে কিন্তু এটার একটা প্যাটার্নে মিল আছে, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তো এক্স্যাক্টলি, এটা হুম, মানে এক্স্যাক্টলি। হুম, হুম। অবৈধ, অনৈতিক, এক কথায়। এটাতে এটা কিন্তু এটা আমাদের সে সাকিব আল আচ্ছা, হাসানও যুক্ত, জড়িত, নট হ্যাঁ, অনলি এ তো ফারুক আহমেদ, সাকিব আল এইটা। হাসান যুক্ত। যাই হোক, আমরা আমরা এই প্রসঙ্গ থেকে একটু বের হয়ে যাই। আমাদের তো আসলে ওই যেটা বলছিলাম মিলন ভাই, আমি শেষ করি। হ্যাঁ, তো হ্যাঁ, ওই যে বিসিবির অর্থযোগটা এখানে ছিল কিনা এটা আসলে খুব একেবারে আসে না, মানে সামনে আসে নাই, কিন্তু কাকতালীয় ভাবে এই জিনিসটা আসলে হইছে। দেখা গেল যে টাকা ওই ব্যাংকের মাধ্যমে ওইদিকে কিছু দেওয়া হলো, পেমেন্ট দেওয়া হলো, আবার সময়মতো আবার এখানে টাকাটা রিটার্ন করে চলে আসলো। হুম, হয়তো আর কাকতালীয় হতে ট্রান্সফারের পারে সময় তো, কিন্তু হ্যাঁ, ট্রান্সফারের হ্যাঁ, পরে তো নিউজ ট্রান্সফারের আসছে ওনারা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু ট্রান্সফারের আগে কি উনি অ্যাপ্রুভাল নিয়েছিলেন কারো, নাকি নিজের কাউকে না, না ওটা জানিয়ে? বলছে যে না, ওনার, না, না, না জানি না, ওনার বলছে যে এটা হলো বিসিবির বোর্ড কমিটিতে তারা সবাই জানতো। এবং ফারুক আহমেদ যে
ব্যাখ্যাটা দিচ্ছেন, উনি বলছেন যে এখানে সাইনটা ছিল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের। এখন দুই তিনজনের আচ্ছা। যে সাইন সাইন দিতে হয় ট্রান্সফার করার জন্য কিংবা হুম। লেনদেনের জন্য, সেই মানে সিগনেটরি কিন্তু বিসিবি প্রেসিডেন্ট নিজে না, সিগনেটরি আচ্ছা। অন্য পার্সন, ওকে। বুঝছেন, এবং এটা মোর দেন 2 or 3%। মিলন ভাই বলেন, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? না, আমি এটাই বলছিলাম যে এই অবস্থার কারণেই আসলে ক্রিকেটটা মাঠ থেকে হারিয়ে এখন ক্রিকেটটা একটু পুরো টেবিলে চলে গেছে, এবং যে কারণে বাংলাদেশের ক্রিকেটে দেখেন দর্শকরা কিন্তু মুখ ফিরিয়ে নিছে। আপনি যদি সাম্প্রতিক সময়ে খেয়াল করেন, বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ কোনো টেলিভিশন দেখাতে রাজি হয়নি। হুম। শেষ পর্যন্ত বিটিভি মানে দয়া করে আসলে বিটিভি সম্প্রচার করেছে। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য, আপনারা সবাই জানেন যে টিকিট কিন্তু বিক্রি হয়নি। সম্ভবত সিলেট বা চট্টগ্রামে মাত্র 8টা টিকিট বিক্রি হয়েছিল। এই যে চট্টগ্রামে দেখেন, চট্টগ্রামে চট্টগ্রামে 8টা টিকিট বিক্রি চারটা দেখেন। টিকিট 800 টাকা আর বিক্রি, আসলে 8টা টিকিট 400 টাকা বিক্রি হয়েছে। হুম। এখন চিন্তা আচ্ছা, করেন আমি এখানে। মিলন ভাই কাছে একটা কোশ্চেন করতে চাই এই এই বলেন। এই প্রসঙ্গে। জি। মিলন ভাই, আপনার কাছে আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে, যেহেতু বাংলাদেশের ক্রিকেট মানে নিম্নমুখী গ্রাফটা, তো এই ক্ষেত্রে বাংলাদেশের যে ক্রিকেট নিয়ে মানে ক্রিকেট প্রেমীদের কিংবা বাংলাদেশের স্পোর্টস লাভারদের যে উন্মাদনা ছিল, অনেক দিনে উন্মাদনা ছিল, কিন্তু ফুটবল দিয়ে বহু আগে থেকে জনপ্রিয়তা আকাশচুম্বী, কিন্তু মধ্যখানে ক্রিকেট ভালো করার কারণে ক্রিকেটের দিকে মানুষের ঝোঁকটা বেড়ে গেছিল। এখন ফুটবলে যখন হামজা চৌধুরীরা আসতেছে, শামীম সোম আসতেছে, সামনে একটা ম্যাচ নিয়ে বেশ বড় ধরনের হাইপ উঠছে, ক্রিকেটের সেই সমর্থন, সেই জোয়ারটা কি এখন ফুটবল আবার ফিরে পাচ্ছে? আপনার কি বলা হয়? অবশ্যই আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। এটা আমি ছোট্ট একটা উদাহরণ দেবো। উদাহরণটা হচ্ছে এরকম যে একটা সময় কিন্তু কিছুদিন আগেও, কিছুদিন বলতে 2-3 বছর বা 5 বছর, 3-4 বছর আগেও দেখবো যে বাংলাদেশের, ধরেন আপনি কোথাও মার্কেটে গেলেন, ঘুরতে গেলেন, কোথাও বেড়াতে গেলেন, মানুষের গায়ে কিন্তু ক্রিকেটের জার্সি দেখতেন। এখন আপনি যদি খুব ভালোভাবে খেয়াল করেন, লক্ষ্য করেন, আপনি আপনি লক্ষ্য করেছেন কিনা জানেন, আমি প্রায় জায়গায় দেখি ফুটবলের জার্সি পরা, অর্থাৎ বাফুফের লোগো সম্বলিত যে জার্সি গুলো বাচ্চার। আমি সেদিন মিরপুর 10 নম্বর দিয়ে মেট্রো রেলে উঠতে গেলাম, দেখি বাবা এবং ছেলে দুজনেরই বাংলাদেশের ফুটবল দলের জার্সি। আমি একটু খেয়াল করে দেখলাম যে এটা কি আসলেই ফুটবলের জার্সি। হ্যাঁ, ফুটবলের বাফুফের লোগো সম্বলিত ছোট্ট একটা বাবু, তার কোলে বাবার কোলে আছে, এবং বাবা দুইজনেরই, অর্থাৎ বাংলাদেশের ফুটবলের জার্সি পরছে। এটাকে একটা সিগনিফিকেন্ট মিন করে, অর্থাৎ তারা কিন্তু ফুটবলের দিকে আমজনতা ঝুঁকে গেছে। এবং হুম। আরেকটা বিষয় দেখা যাচ্ছে, এই যে টিকিট, বাংলাদেশের এই 10ই জুন যে সিঙ্গাপুরের সঙ্গে যে ম্যাচটা হবে ঢাকা স্টেডিয়ামে, ওই ম্যাচকে ঘিরে টিকিটের একটা উন্মাদনা তৈরি হয়েছে। আমি প্রতিদিন ফোন পাচ্ছি, সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাচ্ছি হাহাকার, নিউজ টেলিভিশনে দেখছি যে কিভাবে টিকিট। সব মিলাই এই যে উন্মাদনাটা, আপনি যে প্রশ্নটা করলেন, আসলেই ক্রিকেট থেকে আমার মনে হয় ফুটবলের দিকে ঝুঁকে গেছে মানুষের। মানে সেই পুরোনো একটা 90-এর দশকে যে টানটা ছিল, বা বনি মোহামেডান ভাগ হয়ে যেত, সেই সেই যুগে আমরা আবারও মনে হয় নতুন করে ফিরতে যাচ্ছি। তো এখানে টিকেটের কথা যেহেতু হচ্ছে, আর কয়েকদিন আপনারা বললেন যে টিকিট মাত্র 4টা বিক্রি হয়েছে ক্রিকেটের, বা 8টি। সো এখন ফুটবলের ক্রিকেট নিয়ে ইদানিং মানে নিউজ আসতেছে যে টিকিট পাচ্ছে না মানুষ, আর কিছু টেকনিক্যাল এরর হচ্ছে, হ্যাক হয়েছে। এই বিষয়টা সম্পর্কে একটু আলোকপাত করবেন? অবশ্যই এটা, আমি একটু শুরুতেই বলি যে, প্রথমে একটু বলে নিতে চাই আসলে বাংলাদেশের মানুষ যারা আমাদের গেমপ্লিফায়ারের মাধ্যমে এই অনুষ্ঠানটা দেখছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি, টিকিটটা কিন্তু পাওয়া যাচ্ছে টিকিফাই.লাইভ এই ওয়েবসাইটে। আপনারা টিকিটটা কিভাবে পাবেন আপনাদের একটু ম্যানুয়ালি বলে দিই যে, প্রথমে এই ওয়েবসাইটে ঢুকবেন টিকিফাই.লাইভ, তারপরে আপনারা দেখতে পাবেন ইমেল আইডি, গুগল অথবা ফেসবুকের মাধ্যমে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের কাছে একটা ওটিপি আসবে, সেটা মেলে আসতে পারে, মোবাইলে আসতে পারে। ওই ওটিপি 6 ডিজিটের একটা ওটিপি, ওটা আপনি দেওয়ার পরে আপনাকে শীঘ্রই পরের প্রসেসিং এর জন্য তারা ইনভাইট করবে। দেন আপনাকে দেখা যাবে গ্যালারি, নর্থ গ্যালারি, সাউথ গ্যালারি, বা যে টিকিটের দামগুলো 400 টাকা থেকে শুরু করে 2,000 টাকা, 2,500 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, হসপিটালিটি বক্স, স্কাই লাউঞ্জ, ভিআইপি গ্যালারি এবং অন্যান্য কার্ডগুলো দেখাবে। ওখানে আপনি কার্ড সিলেক্ট করবেন, আপনি একই সঙ্গে একজন ব্যক্তি 10টা টিকিট কিনতে পারবেন। আপনার কার্ড সিলেক্ট করার পরে আপনি নগদ, বিকাশ বা অন্যান্য যে অপশন গুলো আছে রিফিল করার পরে আপনার কাছে একটা পিডিএফ ফরম্যাট আসবে। ওই ফরম্যাটটা আপনি নিয়ে দিয়ে প্রিন্ট আউট করে বা যেভাবে গেলে ওখানে স্টেডিয়ামে স্ক্যানিং করার পর আপনি মাঠে খেলা দেখতে পারবেন। এটা আমি জানালাম যে টিকিট কাটার প্রক্রিয়াটা।
এবার আপনার পরের প্রশ্নে আসি যে টিকিট কাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দেখেন, বাংলাদেশে অনলাইনে টিকিটের সিস্টেম কিন্তু অনেকদিন ধরে চলছে। আমরা ঈদের সময় হুম এটা ট্রেনের টিকিটটা দেখেছি, আমরা সহজ.কম এ গিয়ে বাসের টিকিট কাটি, আবার আমরা বিপিএল এ কিন্তু বা ক্রিকেটের ম্যাচগুলোতে আমরা অনলাইন টিকিটিং এর সঙ্গে অভ্যস্ত। বাট ফুটবলে এবারই প্রথম যে টিকিটিং সিস্টেমটা অনলাইন করা হয়েছে। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এমন একটা অখ্যাত প্রতিষ্ঠানকে দিয়েছে, আমি অখ্যাতই বলবো, কারণ এই টিকিফাই.লাইভ এর আগে কিন্তু আসলে ওইভাবে বহুল প্রচারিত না, বহু প্রচলিত না। এবং যদিও সংবাদ সম্মেলনে তারা দাবি করেছিলেন যে তারা আতিফ আসলামের কনসার্ট করেছেন, তারা বিপিএল এর যে ওপেনিং এ ছিল সেই অনুষ্ঠানটা করে টিকিট কেটেছেন, বিক্রি করেছেন, এবং কোক স্টুডিওর মতো আহ, তারা হচ্ছে গিয়ে টিকিট বিক্রির একটা অভিজ্ঞতা আছে। বাট আমরা কিন্তু বারবার সংবাদ সম্মেলনে তাদেরকে, যে টিকিফাই.কম এর সিইও ইফতেখার থেকে বলেছি যে দেখেন, ফুটবলের যে মহাযজ্ঞ বা ফুটবলের যে উন্মাদনা, আমার ধারণা আপনারা সেটা জানেন না বা আপনাদের এই সম্পর্কে কোনো ধারণা নাই। যে হুম ফুটবলের উন্মাদনা আর ওই আতিফ আসলামের কনসার্টের উন্মাদনা এক না। তো হুম আপনারা কতটুকু এই বিষয়ে অভ্যস্ত বা কতটুকু প্রস্তুত? তারা কিন্তু কনফিডেন্টলি বলেছিল যে আমরা প্রস্তুত, আমরা সমস্ত কিছু আমরা কিন্তু করতে পারবো বা বিক্রি করতে পারবো। কিন্তু তারা যে পারে নাই অলরেডি কিন্তু সেটা প্রমাণিত, আপনারা জেনেছেন, আমরা গেমপ্লিফাই নিউজ দিয়েছি, অন্যান্য ওয়েবসাইটে নিউজ এসেছে। বিষয়টা হচ্ছে, প্রথম তারা বলেছিল যে শনিবার দুপুর 12টায় বিক্রি করবে, সেখান থেকে তারা টাইমটা সরিয়ে নিয়ে যায় রাত 8টায়। কিন্তু রাত 8টায় ঢোকার পর যেটা দেখা গেছে, যে অভিজ্ঞতায় বলেছে, যারা ঢুকতে গিয়েছে তারা ঢুকতে পারেনি। অর্থাৎ তারা বলছে যে একই সঙ্গে 1 লাখ প্লাস মানুষ একবারে লগ ইন করতে গিয়ে সার্ভার ডাউন হয়ে গেছে। ব্যাস, সার্ভার ডাউন হয়ে গেছে। এর সঙ্গে কি হয়েছে, তাদের দাবি 2টা সাইবার অ্যাটাক হয়েছে, সাইবাররা অর্থাৎ হ্যাকাররা হ্যাক করছে, এবং তারা বলছে বাড্ডা এবং বনানী থেকে অ্যাটাকটা হয়েছে। এরপরে বিএফএফ এর যে এক্সপার্ট বা সাইবার এক্সপার্ট আছে তারা কাজে লেগেছে, সেটা রিকভারি করার চেষ্টা করছে। এবং গত কয়েকদিন আমি নিজে পার্সোনালি ফুটবল ফেডারেশন ওই অ্যাসাইনমেন্টের সঙ্গে যুক্ত থাকার ফলে আমি যেটা বুঝতে পেরেছি যে আসলে তারা ওইটা উদ্ধার করতে পারেনি কোনো না কোনো। তবে আজকে সকালে, অর্থাৎ গত সকালবেলা যেটা গেছে, ওই দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে প্রেসিডেন্ট তাবিথ উনি বলেছিলেন যে আজকে রাতে, অর্থাৎ আজকে যে চলমান রাত বাংলাদেশ সময় রাত 10টায় এটা চালু হওয়ার কথা। কিন্তু অভিজ্ঞতায় কি বলে, চালু ঠিকই হয়েছে, কিন্তু স্বল্প পরিসরে টিকিট কাটতে গিয়ে একটা জ্যাম তৈরি হয়েছে। এবং সবাই একই সঙ্গে যে পুশ ইন করার চেষ্টা করেছে, লগ ইন করার চেষ্টা করেছে, তাতে কিন্তু স্মুথলি ওই টিকিটটা পাচ্ছে না। এবং একজন মানুষ যদি একটা 5টা টিকিট নিতে চায়, তাকে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করতে হচ্ছে। তো এই টেকনিক্যালি রোগগুলো আসলে হচ্ছে। এই হচ্ছে ওয়েট মুশফিক বলতে ভাই কি বর্তমান। বোঝাচ্ছেন? ওয়েট ওয়েট করতে বলতে হচ্ছে আপনি মানে ধরেন, কি? আপনি কনফার্মেশনটা যদি, পরে আসছে? হ্যাঁ, কনফার্মেশন বলতে আপনাকে প্রথমে ওয়েটিং এ রাখছে। আপনার লগ ইন ওকে। দেওয়ার পরে আপনাকে বলছে যে আপনি ওয়েট করেন, অর্থাৎ আপনাকে একটা আমরা অ্যানালগি যেমন লাইনে থাকি যে একজনের পর আচ্ছা একজনের পর একজন আসবে, ওইভাবে হচ্ছে। অর্থাৎ আচ্ছা। স্মুথলি আসলে হয় কি, অনলাইনে আপনি ভার্চুয়ালি একটা টিকিট কাটতে গেলে সাথে সাথে ক্লিক করবেন, আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে, আপনার যে প্রসেসিং প্রক্রিয়াগুলো আসবে অটোমেটিক্যালি, আপনি ফিল আপ করবেন, দেন আপনার পেমেন্ট সাকসেসফুল দেখাবে। কিন্তু হুম। এখানে কিন্তু কিছুই হচ্ছে না। এখানে জিনিসটা এরকম হচ্ছে যে আপনাকে ওয়েট করাচ্ছে তারা। কারণ কি, আপনার আসলে আমি যেটা বলছিলাম যে তারা আসলে এই কাজের কোয়ালিটির কতটুকু ক্যাপাবল সেটা কিন্তু তারা ফেল করেছে। ওই জায়গায় আপনাকে লাইন দিয়ে আপনাকে বলছেও না যে আপনি চলে যান, দিতে পারবো না, আবার আপনাকে মানে ওয়েটিং করাচ্ছে। আচ্ছা, আমার এবং কোশ্চেন আছে যে জি বলেন। আপনি কিভাবে বুঝবেন যে আপনার ওয়েটিং পিরিয়ড শেষ, এখন আপনাকে দিবে বা আপনাকে নেক্সট অ্যাকশন নিতে হবে? এইটা আসলে আমি আমার স্বল্প আপনি ধরেন সময়, ওয়েটটা কিভাবে করতেছেন এইটাই বোঝার চেষ্টা করছি, যে আমি ধরেন 2 ঘন্টা ওয়েট করবো, রাইট? জি রাত জি 10টার সময় ঢুকে তবে কিভাবে জি, বুঝবো যে কখন আমার টার্ন? এইটা আসলে একেবারেই একটা অন্ধকারের ভিতর তারা রেখেছে। কিন্তু বিষয়টা হচ্ছে, আমাদের দেশের দর্শকরা এতটাই মানে ফুটবলের উন্মাদনায় এতটাই তারা হুম। প্যাশনেট যে তারা কিন্তু জি। ওই ওয়েট দেখে অনলাইনে বা আমার সঙ্গে যেসব দর্শকদের কথা হয়েছে, আমি সেই হুম অভিজ্ঞতা থেকে বলতে পারি, তারা অনেকেই আমাকে জানিয়েছেন যে তারা 10টার সময় টিকিটের জন্য ওয়েট করে আধা ঘন্টা বা 40 মিনিট অপেক্ষার পর একটা টিকিট পেয়েছেন। তারা 5টা চেয়েছিল, একটা পেয়েছেন, একটার অ্যাপ্রুভাল এসেছে। ওকে। অর্থাৎ এখন তারা বলছেন যে তাহলে কি আমরা আর 4টার জন্য আরো ওয়েট করব, আরো রাত জেগে থাকবো, এটা কি সম্ভব? মানে এই জায়গা থেকে আপনাকে ওয়েটের কথাটা বলছি। অর্থাৎ আপনাকে যদি সত্যিই প্যাশনেট হয়ে থাকেন বা টিকিট চার বা পাওয়ার আগ্রহ থেকে থাকে, আপনাকে ল্যাপটপের সামনে বা কম্পিউটার সামনে বসে থাকতে হুম। হবে। এই খুবই হচ্ছে মিলন বিষয়। ভাই, কষ্টকর এখানে অভিজ্ঞতা, যেটা হ্যাঁ। আমার মনে জি। হচ্ছে, যেটা আমার মনে আর হচ্ছে যে, জি জি জি। হ্যাঁ,
এটা মনে হচ্ছে মানে যে সাইটটার মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে, জি। মানে তাদের যে ক্যাপাসিটি থাকা দরকার, তাদের যে ধরনের মানে তারা যে টেকনোলজি ইউজ করতেছে, এটা মশিউর ভাই বেশ ভালো বুঝতে পারবেন কিংবা বলতে পারবেন। তো তাদের এই ক্যাপাসিটি খুবই কম। মানে তারা মানে যে হঠাৎ করে আসলো, আমরা করতে পারবো, কিন্তু তাদের কখনো তাদের টেস্ট করা হয়েছে কিনা, যে কখনো তারা মানে এরকম কোনো অভিজ্ঞতা তারা ফেস করছে কিনা যে আমরা হিউজ মানুষ, হিউজ ক্রাউড আমরা একসাথে ম্যানেজ করতে পারবো। তাদের সার্ভারের ক্যাপাসিটি কতটুকু, তাদের ব্যান্ডউইথ কেমন কি, মানে বিএফএস যে তাদেরকে কাজটা দিল, মানে কারো কি এখানে ইন্টারেস্ট ছিল, তারা কি এগুলো চেক করে দেখছে যে এই কোম্পানিটার ক্যাপাসিটি আসলে কতটুকু, তারা এ- কতটুকু এ- কি করতে পারবে? হ্যাঁ, এই এইটা জিনিসটা তারা কি চেক এইটার উত্তর করছে, এটা আমি কি দেখছে বিএফএস? এইটার আমি একটু উত্তর দিই সোহেল ভাই। মশিউর ভাই, আপনি একটু টেকনিক্যাল সাইডের ব্যাখ্যাটা দেবেন, আসলে তারা হুম হুম। কিভাবে এইগুলো তারা আসলে পারে কিনা। আপনি টেকনিক্যাল সাইডের মানুষ, আপনি ভালো বলতে পারবেন, কিন্তু আমি এই, যে প্রশ্ন দ্বিতীয় উত্তরটা দিচ্ছি, যে ফুটবল ফেডারেশন আসলে এখানে পুরোটা অপেশাদার একটা আচরণ করেছে। বিশেষ করে প্রথম দিন যখন প্রেস কনফারেন্স করেছে, তখন কিন্তু কম্পিটিশন কমিটির যে চেয়ারম্যান বলেন বা কো চেয়ারম্যান বলেন, কেউই আসেননি। জাস্ট কম্পিটিশন কমিটির সদস্য গোলাম গাউস, ইকবাল হোসেন, আমাদের সাবেক ফুটবলাররা, যারা নন টেকনিক্যাল পার্সন, যারা এটার কোনো উত্তর দিতে পারেন না, তারা এসেছেন। এবং আমরা সংবাদ সম্মেলনে বারবার যত টেকনিক্যাল প্রশ্নগুলো করেছি বা অতীত অভিজ্ঞতায় আমাদের কি সমস্যাগুলো হয়েছে, বা ফুটবলের যে ক্রেজটা বা চাপটা থাকতে পারে, এটা সামলাতে তারা পারে কিনা, বা সত্যি সত্যি তারা কিভাবে প্রকিউরমেন্ট মানে মেনে তারা কাজটা পেয়েছেন কিনা, এই প্রশ্নের উত্তর কিন্তু তারা দিতে পারেননি। সর্বশেষ আজকে একদিন আগে, গতকাল সন্ধ্যার সময় আহ, এই মাহবুবের টেকনিক্যাল কমিটির যে কম্পিটিশন কমিটির যে সদস্য একজন আছেন, তাজওয়ার আওয়াল, তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে আমি প্রশ্নটা রেখেছিলাম যে আপনারা এই কোম্পানি আদৌ এটা কতটুকু পেশাদারিত্বের সঙ্গে যে করতে পারবে না। ওই প্রথম দিনের সংবাদ সম্মেলনে কিন্তু তারা সেই কনফিডেন্টলি সেটা বলতে পারেনি। আমরা কিন্তু বারবার প্রশ্ন করেছিলাম আপনারা কি দেখে তাদেরকে দিলেন। তো তার উত্তরে তিনি যেটা জানিয়েছিলেন যে আমরা শুধু তাদের প্রেজেন্টেশনটা দেখেছি, এবং প্রেজেন্টেশনটা দেখার পরে তাদের কাছে মনে হয়েছে ফিনান্সিয়াল একটা আহ, যে সাপোর্টটা তারা দিতে পারবে, ওই সাপোর্টটা আমরা স্যাটিসফ্যাকশন ছিলাম, বা ওইখানে আমরা আশাবাদী ছিলাম যে তারা এই জায়গায় তারা এই সাপোর্টটা দিতে পারবে। ওই জায়গা থেকে আমরা আসলে তাদেরকে কাজটা দিয়েছি। কিন্তু আর একটা কথা বলেছেন যে হ্যাঁ, আমাদের মেবি ভুল হয়েছে তাদেরকে দেয়া, তিনি কিন্তু স্বীকার করেছেন। তো হুম। বলছে যে এখানে কেউ একজন ষড়যন্ত্র করছে, বা তারা সাইবার অ্যাটাক করছে, বা হ্যাকাররা আসছে, মানে তবে আমাদের আসলে ভুল হয়েছে, সেই ভুলটা কিন্তু তারা আপনি আপনি স্বীকার অনলাইনে করেছেন। থাকলে হ্যাকার আসবে, সাইবার অ্যাটাক জি। হবে, কিন্তু সাইবার হ্যাকারের অ্যাটাক তো হবে, আপনার হ্যাকার আসবে। এখানে হ্যাকারকে এদেরকে আপনাকে অল সুরক্ষার টাইম তো আপনার ম্যানেজ করার ইয়ে জন্য থাকতে সুরক্ষার হবে। কাজ করতে, হ্যাঁ সেই ব্যবস্থা হ্যাঁ থাকতে সেই হবে। সেটাই। টেকনিক্যাল সাইডটা একটু যদি ব্যাখ্যা করেন যে কতটা পেশাদার কাজ। আপনি যেহেতু ইউএস এর মতো একটা উন্নত দেশে থাকেন, আপনার কাছে কি মনে হয় যে এই টিকিফাই এর মতো একটা অখ্যাত প্রতিষ্ঠানকে দেওয়া বা আমাদের উচিত হয়েছে কিনা, মানে কি কি টেকনিক্যাল জায়গায় সুরক্ষার আরো স্তরগুলো সুরক্ষা থাকলে, বা এই একটা টিকিটের মানে এই ধরনের সহজলভ্যতা ডিজাস্টার বাড়তো, হতো না আর কি। ডিজাস্টার হতো না আর কি। আপনি যে টেকনিক্যাল ব্যাখ্যাগুলো বলেন। হ্যাঁ আসলে প্রথমে তো নির্বাচন বা যে টেন্ডার প্রসেস হুম, আছে, রাইট, সেটা তো সুষ্ঠুভাবে হওয়া উচিত। যে কোনো সরকারি হ্যাঁ, প্রজেক্টে হওয়া উচিত, এবং তাদের অফার এগুলো খতিয়ে দেখা উচিত, তাদের টেকনিক্যাল ক্যাপাবিলিটি, তাদের ট্র্যাক রেকর্ড এগুলো দেখা উচিত ছিল। আর টেকনিক্যাল সাইডে এগুলো খুবই স্ট্যান্ডার্ড। যেমন দুইটা অ্যাসপেক্ট এখানে চিন্তা করতে হবে। একটা হচ্ছে হ্যাকিং এর রিস্ক, রাইট। আপনি অনলাইনে কিছু রাখা মানেই ধরেই নিতে হবে যে প্রতি মিনিটে, ইভেন প্রতি সেকেন্ডে আপনার মানে আনঅথরাইজ লগ ইন, তারপরে আপনার যদি কিছু সেল করেন সেগুলো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা, রাইট, এগুলো থাকবেই। তো এগুলোর জন্য স্ট্যান্ডার্ড যা সিকিউরিটি প্রসিডিউর আছে সেগুলো ফলো করতে হবে। তারপরে আর একটা বড় রিস্ক হচ্ছে যে ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। যেমন অনেক সার্ভার চালু করে হ্যাকাররা, তারা কন্টিনিউয়াসলি ট্রাফিক সেন্ড করে আপনার টার্গেট টিকিট বিক্রি করার সাইটে বা যেই সার্ভিস আপনি দিচ্ছেন। তো সেগুলো হ্যান্ডেল করার জন্য নেটওয়ার্কিং প্রোটোকল, তারপরে সিকিউরিটি যেগুলো আছে সেগুলো তো করতেই হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে পারফরমেন্স, যে আমরা লেজিটিমেট ইউজার, রাইট, যে 1 লক্ষ মানুষ একটা টাইমে কনসেন্ট্রেটেড ভাবে যে করার চেষ্টা হুম, করতেছেন,
ওইটাও আর একটা হ্যান্ডেল, ওইটা লেজিটিমেট ট্রাফিক, ওইটা ইলিগাল হ্যাকারদের ট্রাফিক না। তো ওইটাও কিন্তু একটা আউটেজ তৈরি করে, রাইট? এটা তো আমরা সবাই জানি, দেখি। তো ওইটার জন্য অবশ্যই তাদেরকে প্রিপেয়ার্ড থাকতে হবে। তাদেরকে স্কেল করতে হবে, মানে এনাফ ক্যাপাসিটি কত দরকার, কয়টা সার্ভার দরকার, বা একটা থাকা দরকার যে অটোমেটিক স্কেল আপ করবে। নিউ সার্ভার যদি অ্যাড করতে হয়, যেমন ক্লাউড প্রোভাইডার আছে অনেক, এডাব্লিউএস, ওরাকল। তো এদের কাছ থেকে সেরকম সার্ভার রান নিতে হবে, অথবা নিজেদের যদি থাকে ডেটা সেন্টার থাকে সেখানে রাখতে হবে। এগুলো সবকিছু এনশিওর করা দায়িত্ব। আর আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি প্রজেক্ট এই টিকিটটা কিন্তু ডিস্ট্রিবিউটও করে দিতে পারতো একাধিক প্রোভাইডারের ভিতরে, একটা প্রোভাইডারের হাতে সব না দিয়ে। এটা কিন্তু এমন করা যেতে পারতো যে আমি এই গ্যালারির এই সাইটটা এই কোম্পানিকে দিলাম, আর একটা, তাহলে তো অ্যাটলিস্ট একটা সার্ভার আউটেজ হলেও আর একটা জায়গায় কিছু মানুষ তো সার্ভিস পেত, রাইট? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। অথবা মনে করেন যে টাইমের দিক থেকেও ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, যে আপনি যদি মানে এই গ্যালারিতে নিতে চান তাহলে এতটার দিকে, কারণ কি টেকনিক্যাল আমি জানি যে লিমিটেশন গুলো অনেক সময় রাতারাতি সলভ করা সম্ভব হয় না। বাট চাইলে কিন্তু আপনি আপনার ইউজারকে যদি রিকোয়েস্ট করেন যে হ্যাঁ আপনারা এই গ্যালারিতে কিনতে চাইলে, বা অনেক স্ট্র্যাটেজি আছে যে তাহলে আপনারা রাত 10টার সময় এতজন, মানে একটা গ্রুপ আসেন, পরের দিনে এতজন আসেন, কারণ এখনো তো সময় আছে, রাইট? তাহলে সবাই একই টাইমে কনসেন্ট্রেট করবে না। সেটাও একটা এক্স্যাক্টলি। অপশন, যে আপনার টেকনিক্যাল লিমিটেশন থাকলে সেটাকে আপনি হিউম্যান ওয়েতে হ্যান্ডেল করবেন, রাইট? আর আরেকটা অপশন তাদের বিবেচনা করা উচিত ছিল, যে তাদের যদি গভর্নমেন্ট কন্ট্রাক্টটা পেয়েও যে থাকেন, বা টেকনিক্যালি যদি হেল্প দরকার, তাহলে কিন্তু বাংলাদেশে আরো অনেক আইটি কোম্পানি আছে, তাদেরকে তারা সাব কন্ট্রাক্টর হিসেবে নিতে পারে, বা বলতে পারে যে হ্যাঁ আমাদের এই প্রজেক্টটা ডেলিভারি দেওয়ার জন্য হেল্প দরকার, রাইট? তো সেখানে কিন্তু অনেকেই হেল্প করবে। ইভেন অ্যাকচুয়ালি আমি মনে করি যে আহ কেউ কেউ হয়তো ফ্রিও হেল্প করবে, দেশের মানে ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, ইসে থেকে, রাইট? যে মানি মেকিং ইজ নট এভরিওয়ানস গোল। তো সেরকমও এরকম পাওয়া যাবে যে যারা আর কি ভলান্টিয়ারি কাজও করবে, বুয়েটের শিক্ষকরা, তারপরে ট্যালেন্টেড স্টুডেন্টরা, তারা করে না অনেক সময় কিন্তু তারা দেশের জন্য মানে হেল্প করার জন্য হলেও করে। তো এরকম পাওয়া যেত যদি তারা হেল্প চাইতেন, এখানে মুশিক ভাই, গোপনীয়তার কিছু নাই। হ্যাঁ। মুশিক ভাই, আরেকটা জিনিস তথ্যটা আমার মনে পড়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য, আপনাকে মনে করে দিই। এই টিকিফাই ডট লাইভ কোম্পানির নামে কিন্তু বর্তমানে একটা মামলা চলমান আছে। এই মামলা আচ্ছা। চলমান অবস্থায় থাকা পরেও বিএফএফ কেন তাকে সিলেক্ট করলো, এই প্রশ্নটা আপনাদেরকে করা উচিত বা মাথায় রাখা উচিত। আর মামলাটা হ্যাঁ, কেন হয়েছিল আমি আমি বলি। আমি এই কারণে মিলন ভাই একটা প্রশ্ন কিন্তু তখন না, করছিলাম। আমি মামলার আমার মনে হয় প্রসঙ্গটা শেষ ইগনোর করি। করছিলাম। আমি হ্যাঁ, মামলার হ্যাঁ, প্রসঙ্গটা শেষ করি, আপনি বলেন মামলাটা কেন হয়েছিল সেই ব্যাখ্যাটা দিই। মামলাটা হয়েছিল আতিফ আসলামের কনসার্টের সময় আপনার যে ডাটা গুলো তারা পেয়েছিল, অর্থাৎ আপনার লগ ইন আচ্ছা। করতে গেলে কিন্তু এনআইডি দিয়ে লগ ইন করার, এনআইডি নাম্বার দিয়ে লগ ইন করার একটা সিস্টেম রেখেছিল, এখানেও রেখেছে। ওই সময় ওই এনআইডি পুরো ডাটা সার্ভার হ্যাকাররা চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে বা অন্য জায়গায় ছড়িয়ে দিয়েছে। আচ্ছা। এবং আচ্ছা। কিন্তু এইটার দায়ভার কিন্তু টিকিফাইকেই নিতে হবে। তো এইটার কারণে ওই এনআইডি, ওই যাদের তথ্য চুরি হয়ে গেছে বা ইয়ে হয়েছে, তারা কিন্তু এই টিকিফাইয়ের কাছে টিকিফাইয়ের নামে মামলা করে দিয়েছে। সেই মামলা এখন আদালতে চলমান রয়েছে। এই অবস্থায় এত ব্যাড রেপুটেশন থাকা সত্ত্বেও এমন একটা কোম্পানিকে কেন বিএফএফ বেছে নিয়েছে, এটা কিন্তু সন্দেহের অবকাশ রাখে। কি বলেন? মানে আমি এইবার আমি ওই সোহেল আপনি বিষয় বলেন। না, আমি ওই বিষয়টাই আমি মিলন ভাই করতে চাই, যে জি। এরকম একটা কোম্পানিকে দায়িত্ব, ক্রিকেটের দায়িত্ব দেওয়ার পেছনে মানে হুম। বিএফএফ এর কোনো ব্যক্তির হুম। কোনো ইন্টারেস্ট, পার্সোনাল ইন্টারেস্ট ছিল কিনা, মানে এটা কি আপনাদের কি মনে হয়? এইটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাতে পারি, এটা ঠিক আমি বলবো না যে কাউকে অভিযোগ করছি। যেহেতু অনুষ্ঠানটা রেকর্ডিং হচ্ছে, আমি সরাসরি বলবো না যে অমুকের ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু আমার অতীত অভিজ্ঞতা কি বলে, এমন একজন ব্যক্তি এই বিষয়গুলো হ্যান্ডেল করছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি, যার কিন্তু অতীত অভিজ্ঞতায় নারী ফুটবল লিগের ফ্রাঞ্চাইজি আয়োজন করার একটা আহ, উদ্যোগ নেয়ার পরেও তিনি কিন্তু সেটা ব্লান্ডার করেছিলেন, তিনি সেটা পারেন নাই। আবার সেই একই সহসভাপতি এবার টোটাল প্রক্রিয়ার সঙ্গে একক সিদ্ধান্ত নিয়ে এই কাজগুলো করছেন। আমি বলবো না যে তার মাধ্যমেই এমনটা হচ্ছে বা এই বিষয়গুলো হচ্ছে, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আরো সহসভাপতি আছে, আরো কর্মকর্তারা আছে। ইভেন এমনও হচ্ছে যে, মনে করেন যে ইমরুল হাসান
সিনিয়র সহসভাপতি, শাহরিয়ার নাসের জাহেদি আরেক সহসভাপতি, সবাই কিন্তু ওরিয়ন গ্রুপের প্রতিষ্ঠিত, বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠিত, সবাই কিন্তু এখানে যে সহসভাপতিরা এসেছেন প্রত্যেকে কিন্তু তার তার স্ব স্ব প্রতিষ্ঠানে বা জায়গায় কিন্তু স্বনামধন্য। কিন্তু অনেকে কিন্তু বিষয়গুলো জানেন না। আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে তাদের কাছে জানতে চাই, তারা বলেন যে অমুকের কাছে যান বা অমুকের কাছে। তো একই ব্যক্তি যখন সবকিছু হ্যান্ডেল করছে, মানে প্রশ্নগুলো আসতেই পারে বা হতেই পারে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এটা মশির ভাই যেটা বলেন ছড়িয়ে দেওয়া উচিত ছিল, সাব কন্ট্রাক্ট দেওয়া উচিত ছিল, আরো ইয়ে করা উচিত ছিল। ওই জায়গা থেকে আমার মনে হয় বিষয়গুলো ছড়াই দিলে এইরকম ব্লান্ডার হয়তো হতো না বা অব্যবস্থাপনার পরিস্থিতিতে পড়তে হতো না বাফুফেকে, আমি যেটা মনে করি। এটা কি ওই ঘটনাই যে কয়েকদিন আগে আমি নিউজে দেখছিলাম যে সাবেক সরকারের একজন সচিব এনআইডি তথ্য মানে সংক্রান্ত একটা বিষয়ে আইনগত জটিলতায় পড়েছেন, তো এটা আর এটা কি একই? এই না, টিকিফাই এর? এটা একই কিনা আমি জানি না, তবে ওইটা আলাদা বিষয় ছিল, ওনাকে এনআইডি থেকে আচ্ছা। বোধহয় সরিয়ে দেওয়া হয়েছে। না, পলিটি ওইটা একই তদন্তের না, হতে একই পারে। না, একই না। একই আচ্ছা না, আচ্ছা। হ্যাঁ, এটাই ওকে। আমার যতদূর মনে হয়। তারপরেও মানে যদি টিকিফাই নামে এরকম চলমান মামলা থাকে যেখানে জি। এনআইডি তথ্য মানে ইউজারদের অ্যাপ্রুভাল ছাড়া কোথাও চুরি হয়ে বিক্রি যাওয়া। করেছেন ওনারা, কারণ জি, এটা তো ইউজাররা তথ্য ইলিগ্যাল। দিয়েছে শুধুমাত্র কনসার্টের জন্য, রাইট? জি। বাংলাদেশ কিন্তু অনেক সময় ল বা আইন কিন্তু ক্যাচ আপ হতে টাইম লাগে টেকনোলজির সাথে, কিন্তু আপনি যদি আপনার মোরালিটি দিয়ে জাজ করেন যে আমি ইউজারদের তথ্যটা নিচ্ছি টিকেটের জন্য, আতিফ আসলামের কনসার্টের জন্য, কিন্তু সেই তথ্য যদি আমি কারো কাছে বিক্রি করে দেই, তাহলে আসলে দ্যাট ইজ ইথিক্যালি রং। কারেক্ট? এটা ইটস নট ইটস এ লাইক ক্রাইম, রাইট। ইটস এ ক্রাইম, ক্রাইম। অ্যান্ড ইটস আ ক্রাইম। আমি জানি যে এই ধরনের বিষয় অলরেডি হার্ড ল থাকার কথা, এবং যেহেতু আদালতে মামলা চলছে সেটা অ্যাকচুয়ালি রেড সাইন তাদের জন্য, লেবেল বলবো। এবং এই ধরনের কিছু চলমান থাকা অবস্থায় আসলে তারা কন্ট্রাক্ট কিভাবে পেলেন, আসলে কতদিন আগে পেয়েছেন, এগুলো তো আমি এখনো ডিটেল জানি না। তো আপনারা যদি এই বিষয়ে আরো রিপোর্টিং করতে পারেন, তাহলে আমি বলবো যে ইউজাররা এবং পাঠকরা এগুলো জানতে আগ্রহী থাকবে। ঠিক আমি আছে, আমি যে টিকি কন্ট্রাক্টটা টিকি কিভাবে পাওয়া গেল, ওনারা টিকি পেলেন ফাইয়ের এই কবে? কন্ট্যাক্টটা কিভাবে পাওয়া গেল এটা নিয়ে আমি দেখি আমাদের গেমপ্লিফাই পাঠকদের জন্য একটা ভালো করার চেষ্টা করব। তবে আমি আরেকটা জিনিস আপনাকে জানাচ্ছি যে সংবাদ সম্মেলনের দিনে প্রথম টিকিটের যে সংবাদ সম্মেলনটা হলো সেদিন কিন্তু আপনি, আমি তো উপস্থিত ছিলাম, আমি ওই সংবাদ সম্মেলনে যেভাবে দেখলাম যে সিইও ইফতেখার ইফতি ভদ্রলোক কিন্তু শুরুতে বারবার করে তাকে আমরা প্রশ্নগুলো যেভাবে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা অন্যান্য গণমাধ্যম কর্মীরা করছিলেন, তিনি কিন্তু একটা প্রশ্নেরও সঠিক বা সদুত্তর দিতে পারছিলেন না। হুম তিনি শুধু টেকনিক্যাল সাইড গুলো, হ্যাঁ আমরা পারবো বা হ্যাঁ আমরা এটা করেছি বা এইগুলো করেছি, এর বাইরে কোনো উত্তর দিতে পারছিলেন না। হুম আরেকটা জিনিস হচ্ছে যে ফুটবল সম্পর্কে কিন্তু আপনার ধারণা না থাকলে, আপনি ফুটবল কেন, আপনি যে কোনো জিনিসের বিষয়ে যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে ওই হুম হুম রিলেটেড, আপনি কিন্তু শুরুতে ওই রিলেটেড কাজে ঢুকলে বা নামলে আপনার ব্লান্ডার হওয়ার একটা সম্ভাবনা বা আশঙ্কা থেকে যায়। হুম আমার ধারণা যে ইফতেখার ইফতি সাহেব কখনো ইউরোপিয়ান ফুটবল, ওয়ার্ল্ড কাপ ফুটবলের ক্রেজ, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা, মানে হুম এই হুম। বিষয়গুলোর সঙ্গে অ্যাবজর্ব না। মানে মানে হয় কি যে ধরেন, আমি কি বলবো যে আপনি নিজেই ধরেন মেসির খেলা মাঠে বসে দেখেছেন, হ্যাঁ, আপনি ফিল করতে পারেন একাধিকবার। একাধিকবার। 3 বার। আপনি আপনি কোপা আমেরিকার ফাইনালটা দেখেছেন, হ্যাঁ। ওই সময় আপনি ফিল করেছেন যে কিভাবে, আমরা তো টেলিভিশনে দেখেছি, আপনি সেটা হুম সরাসরি দেখেছেন যে কিভাবে কলম্বিয়ার সঙ্গে আর্জেন্টিনার ক্লাসটা হচ্ছে, পুলিশ তাদেরকে ঠেকাইতে পারছে না, কিভাবে মাঠের ভিতরে সবকিছু, মানে এই ক্রেজটা কিন্তু ইফতি সাহেব কখনো আমার মনে হয় নিউজও পড়ে নাই, সরি টু সে। আচ্ছা। তো এই কারণে তিনি কিন্তু বুঝতে পারেন নাই যে ফুটবলের ক্রেজটা কাকে বলে, ফুটবলের হ্যাঁ হ্যাঁ। ক্রেজটা কি জিনিস। কিন্তু তিনি হোমসিকালে নিয়ে ফেলেছেন। তিনি হয়তো টাকার বিষয়গুলো বা ওই কোম্পানির, মনে করেন যে ফুটবল ফেডারেশনের সঙ্গে হতে পারে ভালো খাতিরে, হতে পারে অন্য কোনো কারণে তিনি কাজটা পেয়ে গেছেন। কিন্তু পাওয়ার পরে কাজটাকে মানে উতরিয়ে দেওয়া, হ্যাঁ এটা তার জন্য একটা ভালো সাইন যে 10 জন আসতে অনেক দেরি আছে। আমরা আশা করবো যেন তার টেকনিক্যাল সাইড গুলো তিনি সহজে সমাধান করতে পারেন, না হলে এটা কিন্তু সেই দিন শেষে ইফতেখারের উপরে কিন্তু দায়ভারটা আসবে না, পুরো দায়ভারটা ফুটবল ফেডারেশনের উপরেই আসবে। হুম। মানুষেরও আগ্রহে একটা মানে ভাটা ছাই পড়বে। পড়ার মতো এটা, হুম, রাইট? হুম, আচ্ছা, এক্স্যাক্টলি এবার এটাই। আমরা পজিটিভ কিছু বিষয় ডিসকাস করি, যে এই আগ্রহের কথা বলছিলাম, রাইট? যেখান থেকে টিকিটের হ্যাঁ। কথাটি এসেছে, যে আরো অনেক সম্ভাবনাময় তরুণরা বাংলাদেশের হয়ে খেলার জন্য আগ্রহ দেখাচ্ছে।
জি। তার ভিতরে একজন কুইন সুলিভান, রাইট? উনি হয়তোবা যুক্তরাষ্ট্রের জাতীয় দলে খেলার সুযোগ পাবেন। তো এই বিষয় নিয়ে কি আপনারা কিছুটা আলোকপাত করবেন বা? যে বিরম ভাই করলে কুইন সুলিভান আসলে তারা দুই ভাই তো আসলে এখানে বাংলাদেশে খেলার জন্য আসলে আগ্রহ প্রকাশ করেছিলেন, এবং তার বাবা এবং ব্র্যান্ডন সুলিভান যিনি, তিনি কিন্তু অলরেডি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছেন, এবং তিনি জানতে চেয়েছেন যে কতটুকু ম্যাচ টাইম পাবেন, বয়স ভিত্তিক দলে প্রথমে খেলাবেন কিনা, নাকি সরাসরি জাতীয় দলে সুযোগ পাবেন, ক্যাম্পে আসলে পরে কি সুযোগ সুবিধা দেওয়া হবে। এগুলো বিস্তারিত আলোচনা কিন্তু অলরেডি তিনি করেছেন, এবং আচ্ছা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বিশেষ করে বিএফএফ সভাপতি মোটামুটি অ্যাসুরেন্স করেছেন। এখন একটা জায়গা হচ্ছে তার পাসপোর্ট জটিলতার যে জায়গাটা, আসলে ফিফার যে রুলস বলে সেখানে তার যুক্তরাষ্ট্রের যে পাসপোর্ট আছে সেক্ষেত্রে আগে তিনি কিন্তু তার নানির সূত্রে আসলে বাংলাদেশী। তার নানিকে আচ্ছা। আসলে নানা হচ্ছে জার্মান এবং নানি হচ্ছে বাংলাদেশী। এই জায়গায় তাকে, তার নানিকে আহ বাংলাদেশি পাসপোর্টটা নিতে হবে, দেন তার বাবাকে নিতে হবে, দেন প্রক্রিয়াটা হবে আপনার সুলিভানের। তো এই প্রক্রিয়াগুলো শেষ হলে আশা করি হয়তো যেভাবে কিউবা মিচেল অথবা যেভাবে শামিদ সোম অথবা ফাহামিদুল এসেছেন, আমার মনে হয় হামজা চৌধুরী এসেছেন, সেভাবে সুলিভানও হয়তো বাংলাদেশের ফুটবলে ইনক্লুড হতে পারেন, আমি আশা রাখি। হ্যাঁ, কিন্তু উনি তো যুক্তরাষ্ট্রে যে এটা শোনা যাচ্ছে এই বিষয়ে কি এটা সলিড নিউজ যে যুক্তরাষ্ট্র জাতীয় দল উনি ডাক পেতে পারেন? এইটা আসলে তার ভাই পেয়েছেন, আমি যতদূর জানি। তারা তো তিন ভাই, বড় ভাইটা হচ্ছে আচ্ছা। তিনি মিয়ামিতে খেলেন, ইন্টার মিয়ামি, মানে আমেরিকান লিগে, যে সকার এমএলএস। লিগে খেলেন, এমএলএস এ খেলেন। তো ওখানে ডাক পেয়েছেন, কিন্তু তাদেরও সম্ভাবনা আছে। এখন বিষয়টা হচ্ছে যে তারা তো রাডারে আছে, যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের রাডারে অলরেডি আছে। এখন তারা হুম হুম টোটালটা হচ্ছে তাদের সিদ্ধান্তের উপরে, তাদের পারিবারিক সিদ্ধান্তের উপরে যে তারা যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন কি বাংলাদেশের হয়ে খেলবেন। তবে হুম আমাদের জন্য আসার জায়গাটা হচ্ছে তার বাবা খুবই পজিটিভ রেসপন্স দেখিয়েছেন বিএফএফ এর সঙ্গে, এবং তারা এগুলো জেনেছেন, এবং বাংলাদেশের যে আন্ডার 19 বা আন্ডার 23 যে এফসি কোয়ালিফায়ার যে খেলাগুলো আছে, বা বাছাই প্রক্রিয়ার যে খেলাগুলো সামনে আছে বয়স ভিত্তিক, এই খেলাগুলোতে কিন্তু কাবরেরা তাদেরকে একটা বিবেচনায় রেখেছেন। ওই আশ্বস্ত পেয়ে কিন্তু তারা এখন চিন্তা করছেন যে, তার বাবাও বলেছেন যে তারা বয়স ভিত্তিক দলে আগে খেলুক, এক্সপিরিয়েন্সড হোক, অভিজ্ঞ হোক, তারপরে তারা ন্যাশনাল টিমে আলটিমেটলি আসুক। তো ওই জায়গা থেকে হুম আমি হুম। আশাবাদী যে তারা হয়তো যুক্তরাষ্ট্রে না খেলে বাংলাদেশের হয়ে খেলবেন। আচ্ছা। যাক, মানে যাই হোক না কেন, যুক্তরাষ্ট্রের পক্ষে যদি ওনারা খেলেন আমাদের জন্য কাইন্ড অফ অনুপ্রেরণামূলক হবে। এবং তার অনুপ্রেরণা থেকে হয়তো বা আরো ফুটবলের প্রতি ফোকাসটা আসবে মানুষের। আরো কিছু উদীয়মান তারকা বা সম্ভাবনায় তরুণ খেলোয়াড় তারা হয়তো বাংলাদেশে যোগ দিবেন। আর যেটা শুনলাম কিউবা মিচেল, রাইট, তারপর সামিত সোম, আর হামজা চৌধুরী। সো বাংলাদেশের জন্য অ্যাকচুয়ালি আমি বলবো যে একটা নতুন তার উন্মোচন হয়েছে, একটা নিউ অবশ্যই। লেভেলে পৌঁছে যাবে আমি আশা করছি। অবশ্যই আমি আমি অলরেডি আপনাকে বলি যে হামজা চৌধুরী অলরেডি খেলে ফেলেছেন ইন্ডিয়ার সঙ্গে হুম ম্যাচে। হুম হুম আপনার ফাহমিদুল, তার আসার প্রক্রিয়া তো শুরু হয়ে গেছে, অলরেডি ফাহমিদুলকে ডেকেছেন। শামিদ সুন এখন বাংলাদেশে আছেন। আর আমাদের আহ আরেকজন কানাডিয়ান যে আছেন, শামিদ সুনের কথাই বলছিলাম। আর কিউবা মিসেল সর্বশেষ তার আপডেটটা আমি দেবো যে আগামীকাল তার মায়ের সঙ্গে বার্মিংহামের বাংলাদেশ কনসুলেটে গিয়ে তিনি পাসপোর্ট প্রক্রিয়াটা শুরু করবেন। অর্থাৎ প্রক্রিয়াটা শুরু হয়ে গেলে কে জানে সামিচমের মতো যদি একদিনের ভিতরে যদি পাসপোর্টটা পাওয়া যায়, তাহলে হয়তো কে জানে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতেও পারে। হুম সব মিলিয়ে একটা আপনার কথাটা ধরে গেলেও বাংলাদেশ কিন্তু একটা গুড শেপে আছে, এবং বাংলাদেশ যদি সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচটা আলটিমেটলি জিততে পারে, মানে এখন এই গ্রুপে প্রত্যেকের পয়েন্ট সমান সমান, এক পয়েন্ট আছে, প্রত্যেকেরই টপে যাওয়ার একটা সম্ভাবনা আছে। হুম হুম কে জানে বাংলাদেশ যেহেতু ঘরের মাঠে খেলা হবে, হোম অ্যাডভান্টেজ নিতে পারে, ক্রেজ আছে, দর্শকদের একটা আগ্রহ আছে, সব মিলাই হয়তো বাংলাদেশ আহ জিতে গেলে বাংলাদেশের জন্য মানে একটা টার্নিং পয়েন্ট বা দিক বদলের হুম। একটা পাওয়া বদল যুগ হবে। বদলের হ্যাঁ। হতে পারে এটা আমার মনে হয়। যাই হোক, অনেক ভালো লাগলো শুনে আপনার সাথে কথা বলে। অনেক রাত হয়ে গিয়েছে জি। আপনাদের। আমি মনে করি যে আমরা শেষ করি অনুষ্ঠান। আজকে জি। এরকম একটা পজিটিভ নোটে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তবে যাওয়ার আগে বাংলাদেশ আমরা সিঙ্গাপুর, বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ নিয়ে
হ্যাঁ, এরপরে আমাদের প্রেডিকশন। সময় আছে, আমরা আরো একদিন কথাবার্তা বলবো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সময় আমাদের আছে, সুযোগ আমরা আছে। আবার কথা আমরা বলবো। কথা আর বলবো আমরা এবং নারী আমরা ক্রিকেটার, নারী ফুটবলারদের অ্যাচিভমেন্ট নিয়ে কথা বলবো সামনে। ওনারা তো জি জর্ডান গিয়েছেন, মানে ওখানে তো জি আছে, প্রস্তুতিমূলক ত্রিদেশীয় ম্যাচ আছে। টুর্নামেন্ট হবে, হ্যাঁ, হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করবো, তো সব হ্যাঁ, মিলিয়ে অনেক সবাই ইন্টারেস্টিং টপিক আছে। জি। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সবাইকে শুভেচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ। ভালো থাকবেন। বাই। সালাম আলাইকুম।